কুয়েতে বিনা দোষে 15 বছর জেল খাটার পর দেশে এসে এয়ারপোর্টে নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে ঘনিষ্ঠ হতে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয়টা আমার সেই মুহূর্তেই ভেঙে গিয়েছিল। নির্দোষ হয়েও দীর্ঘ 15টা বছর অন্ধকার মরণ গুহায় নানান হিংস্র জানোয়ারদের মাঝে কাটিয়ে দেওয়া কতটা না কষ্টসাধ্যের ব্যাপার, সেটা হয়তো আমার চেয়ে বেশি অন্তত কেউ উপলব্ধি করতে পারবে না। এই 15 বছরে হাজার চেষ্টা করেও নিজের পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। বলতে গেলে তেমন কোনো মাধ্যমই ছিল না আমার হাতে। প্রত্যেকটা দিন কেটেছিল আমার মরণ যন্ত্রণার সমতুল্যে। বেঁচে থাকার আস্থায় হারিয়ে ফেলেছিলাম আমি। ভেবেছিলাম হয়তো অন্ধকার গুহাতেই থাকা অবস্থায় একসময় অবসান ঘটবে আমার জীবনের প্রতিটা গল্পের, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো এমনটা চাননি। তিলে তিলে কষ্টের তীব্র প্রহার আমাকে মৃত্যুর বেশ কাছাকাছি নিয়ে এসেছিল, কিন্তু মৃত্যু আমায় নিজের সম্পূর্ণ দখলে নিয়ে যেতে পারেনি। তবুও কষ্ট ভরা বুকে খানিকটা হলেও বেঁচে থাকার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, এই ভেবে যে এখনো হয়তো আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। আমার ভালোবাসার মানুষ অর্থাৎ আমার স্ত্রী হয়তো কষ্টের তীব্র স্রোতের অতল গভীরে তলিয়ে গিয়েও প্রতিনিয়ত আমার অপেক্ষাতে প্রহরগুলোতে ও সুসিক্ত নয়নে আকাশে জলজল করতে থাকা তারাগুলোর মতো গুনছে। আমার জানা মতে আমার স্ত্রী সাদিয়ার এ ভূখণ্ডে কেউ নেই, অর্থাৎ সে অনাথ, কিন্তু কেই বা এই লোক যার সাথে এত ক্লোজ ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তার? মনের গহীন ঘরে সংশয়ে ভরে গেছে আমার। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাটা একটাই, আমার সংশয়গুলো যেন বাস্তবমুখী না হয়ে যায়। পা দুটো কাঁপছে, আমার সামনে এগোতে হয়তো পা দুটো বাধা প্রদান করার চেষ্টা করছে। থরথর করে কাঁপতে থাকা গুটিসুটি পায়ের সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছি। না জানি এত বছর পর হুট করে আমায় চোখের সম্মুখে দেখতে পেয়ে সাদিয়ার রিয়াকশনটা ঠিক কেমন হবে। কিছুটা নিকটে এসেই আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। ছোট্ট ছোট্ট দুইটা ছেলে মেয়ে, মা বাবা বলে জড়িয়ে ধরলো তাদের। তার মানে যা সংশয় জন্মেছিল মনে তাই সঠিক। ভালোবেসে বিয়ে করার 1 বছরের মাথায় অভাবের তাড়নায় বাধ্য হয়ে প্রবাসে পাড়ি জমাতে হয় আমাকে। কিন্তু তাৎক্ষণিক সাদিয়া প্রেগনেন্ট ছিল। সেখানে দিনরাত অক্লান্তিক পরিশ্রমের ভিত্তিতে আর্থিক অবস্থা বেশ উন্নতির দিকেই অগ্রসর হচ্ছিল আমার। ফোনে রোজ কথা হতো সাদিয়ার সাথে, এবং কথা হতো নিজ পরিবারের প্রতিটা সদস্যের সঙ্গে। সাদিয়ার এমন কোনো শখ ইচ্ছে আবদার ছিল না যে আমি রাখিনি। যখন যা বলেছে তাই রাখার চেষ্টা করেছি। না খেয়ে দিনরাত অক্লান্তিক পরিশ্রমের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে যা টাকা জড়ো করেছিলাম তা দিয়ে সারা জীবন খাওয়ার কোনো অভাব থাকতো না সাদিয়ার। শুনেছি মন থেকে ভালোবাসলে নাকি প্রিয় মানুষটির জন্য অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। তাহলে সাদিয়া তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো আমায়। তাহলে সে কেন পারেনি আমার জন্য অপেক্ষা করতে? কেন আমায় ভুলে গিয়ে জড়ালো নিজেকে নতুন কোনো মায়ায়? সাদিয়ার সামনে দাঁড়ানো কোনো ইচ্ছাই ছিল না আমার, কিন্তু আমাকে তার সম্মুখে দাঁড়াতেই হবে এবং জানতে হবে কে আমার সন্তান। সামনে যতই এগোনোর চেষ্টা করছি ততই কষ্টগুলো বুকের মাঝে বৃদ্ধি পাচ্ছে। অবশেষে 15 বছর পর আবার তার সম্মুখে নিজেকে দাঁড় করালাম, যাকে নিজের জীবনের চেয়েও অধিক ভালোবাসতাম। এমনকি এখনো তার জন্য ঘৃণার বদলে রয়েছে বুক ভর্তি ভালোবাসা। হঠাৎ করে কাউকে নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিরক্তি বোধ করলো সাদিয়া, কিন্তু পরক্ষণেই আবার যখন সাদিয়ার চোখের দৃষ্টি আমার উপরে এসে পড়ে তখন সাদিয়া বেশ থমকে যায়। সাদিয়া হয়তো এই মুহূর্তে ভাবতেই পারছে না আমি শাহরিয়ার স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছি। শাহরিয়ার তুমি? হ্যাঁ আমি। কেন চমকে গেলে এত বছর পর আমাকে নিজের সামনে এভাবে এই অবস্থায় দেখতে পেয়ে? কিন্তু এত বছর তুমি কোথায় ছিলে? কিভাবে ছিলে? কোথায় না কোথায় খোঁজ নিয়েছিলাম আমি, কিন্তু কারোর কাছেই ছিল না তোমার খোঁজ। তোমার জন্য কতই না রাত নির্ঘুমে চোখের অশ্রুতে কাটিয়েছি আমি। হাস্যকর, দেখে বুঝতে পারছি। তা তোমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি কে? নিশ্চয়ই তোমার বর্তমান স্বামী। আমার কথার উত্তরে সাদিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ। ছি, এই ছিল আমার প্রতি তোমার ভালোবাসা? যদি আমাকে তুমি সত্যিকারে ভালোবাসতে তাহলে কেন অপেক্ষা না করে নতুন করে বিবাহে লিপ্ত হলে? তোমার জন্য আমি 5টা বছর অপেক্ষা করেছি, কিন্তু তারপরও তোমার কোনো খোঁজ না পেয়ে বাধ্য হয়ে ধরেই নিয়েছি তুমি আর নেই এ ভুবনে, মরে গেছো তুমি। কিন্তু এত বছর পর তোমাকে দেখে সত্যিই আমি আজ বাকরুদ্ধ। আমার সন্তান কোথায়? তোমাদের বাড়িতে তোমার ভাইদের সাথে থাকে, এর বেশি আর কিছু জানি না আমি। ছি, তার মানে ওর কোনো খবরই তুমি রাখো না? এ কেমন মা তুমি? মন থেকে ভালোবাসলে
অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। আর তাছাড়া তুমি পারতে আমার দেওয়া ফসলকে বুকে জড়িয়ে নিয়েই অন্তিম শ্বাস অবধি যেতে, কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসাটা তীব্র ছিল না, গভীর ছিল না, সত্যি ছিল না। তোমার কাছে শারীরিক সুখটাই অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। তাই হয়তো নতুন কারো তত্ত্বাবধানে চলে গিয়েছো, ভুলে আমায়, যে তোমাকে নিঃস্বার্থভাবে প্রকৃত ভালোবাসতো। শ্যাট আপ শাহরিয়ার, আমি এখন অন্য কারো স্ত্রী। তুমি আমাকে এইভাবে এসব বলতে পারো না। ও সরি, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি আর আমার তত্ত্বাবধানে নেই। শারীরিক তৃপ্তির চাহিদায় অন্য কারো হয়ে গেছো। এতক্ষণ সাদিয়ার বর্তমান স্বামী চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারেননি। তিনি আমায় ধমক দিয়ে বললেন, ইউ ইডিয়েট, তোর সাহস কি করে হয় আমার স্ত্রীকে বাজে কথা বলার? ছোট লোক, তুই জানিস আমি কে? কয়েক মুহূর্তেই তোকে আমি টেনে হেঁচড়ে থানায় নিয়ে যেতে পারি। সাদিয়া তার বর্তমান স্বামীর কথাগুলোর উত্তরে আমাকে বেশ একটা ইঙ্গিত করে বলল, উফ, ছাড়ো তো। এসব ছোট লোকদের সাথে অযথা কথা বাড়ালে সুইজারল্যান্ড যাওয়া আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। চলো এখান থেকে। অতঃপর তারা চলে গেল। আর আমি সেখানেই বুক ভরা তীব্র কষ্টগুলোকে নিয়ে হাঁটু ভেঙে বসে পড়লাম। 15টা বছর চোখের অশ্রুতে কাটাতে হয়েছে আমায়। আজও সেই চোখের অশ্রুগুলোই হয়ে দাঁড়ালো আমার আগামী দিনের পথ চলার সঙ্গী। অতঃপর বহু বাধাকে উপেক্ষা করে নিজেকে সংযত করে বাড়ির পথে গমন আরম্ভ করলাম। 15 বছর পর নিজ বাড়ির নিকটে এসে খুব একটা অবাকে পরিণত হয়ে যাই আমি। সত্যি বলতে আমার নিজ ঠিকানা খুঁজতে বেশ একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। সেদিনকার ছোট্ট বাড়িটা আজ কতই না বিশাল বাড়িতে পরিণত হয়েছে। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। মেয়েটির বয়স আনুমানিক 12 থেকে 13 হবে। মেয়েটিকে সাইড করে আমি ভেতরে প্রবেশ করলে তাতে বিরক্ত হয়ে মেয়েটি বেশ চিল্লাফাল্লা শুরু করে দেয়। মেয়েটির চিৎকার চেঁচামেচি শুনে সবাই জড়ো হয় একসাথে, এবং আমাকে এত বছর পর নিজের চোখে দেখতে পাওয়াকে যেন ভাইয়া আর ভাবি বিশ্বাস বলে কিছুই করতে পারছে না। তারা উভয় যেন এই মুহূর্তে অবাকের শীর্ষস্থানটা লাভ করে ফেলেছে। ভাইয়া সঙ্গে সঙ্গে আমায় জোরে ধরে কান্নায় ভেঙে পড়ে বললেন, ভাই, তুই এতটা বছর কোথায় ছিলি? কেমনে, কিভাবে ছিলি? কেন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলি তুই? তোর চিন্তায় মা বাবা উভয় যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। মা বাবা কোথায় ভাইয়া? তাদের তো দেখতে পাচ্ছি না আমি। আমার কথার উত্তরে ভাইয়া গভীর কণ্ঠে বলল, দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার অনেক বছর পর মাও এ ভুবন ত্যাগ করে অন্য ভুবনে চলে যায়। এখন আমাকে বল, এত বছর পর আমাদের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে কোথায় ছিলি? অতঃপর কান্নায় ভেঙে শুধু এতটুকু ভাইয়াকে বললাম, মিথ্যা এক অভিযোগের শিকার হয়ে 15 বছর জেলের মতো এক অন্ধকার ঘরে কাটিয়ে দিতে হয়েছিল আমায়। এর বেশি আর কিছুই বললাম না ভাইয়াকে, কারণ আমি চাই না সেই কথাগুলো আবার মনে করে নিজের কষ্ট, যন্ত্রণা, বেদনাকে আরও সমৃদ্ধ ও দ্বিগুণ করতে। যদিও বা ভাইয়া আর কোনো প্রশ্নই করেনি আমায়, কিন্তু ভাবি যেন কোনো ক্রমেই প্রশ্ন করা থামাচ্ছে না। ভাবির কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি ভাইয়াকে যখন জিজ্ঞাসা করলাম আমার সন্তান কোথায়, তখন ভাইয়া সেই সুন্দরী 12 থেকে 13 বছরের মেয়েটিকে দেখিয়ে দিয়ে ছাদের ব্যাপারে কিছু বলতে গিয়েও আটকে পড়েন। কারণ আমি ভাইয়াকে থামিয়ে দিয়ে এয়ারপোর্টের ঘটনাগুলো উল্লেখ করে নিজের মেয়েকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু রেখে দিলাম। আস্তে আস্তে কেটে গেল বহুদিন। মা বাবাহীন আমার মেয়েটা কোনো ক্রমেই যে কষ্টে ছিল না, সেটা আমি এই কয়দিনে বেশ ভালো করেই বুঝতে পেরেছি। আমার মেয়ে সার্বক্ষণিক ভাবির সাথে থাকে এবং রাত হলে ভাইয়া আর ভাবিদের সাথেই ঘুমায়। ভাইয়া আর ভাবির কোনো সন্তান না থাকায় তারা আমার মেয়েটিকে নিজের সন্তানের মতোই আদর স্নেহ মমতা দিয়ে আগলে রেখেছিলেন। নিজের মেয়ের দিকে তাকালেই যেন আমার সব কষ্টগুলো নিমেষেই উধাও হয়ে যায়। দেখতে একদম ওর মায়ের মতোই হয়েছে। অতঃপর 3 মাস কেটে গেল। এই 3 মাসে নিজের নিষ্পাপ সন্তানকে দেখেই সব কষ্ট প্রায় ভুলে গিয়েছিলাম। তার সুরেলা কণ্ঠে বাবা ডাকটা শুনলে আমার অন্তরটা যেন জড়িয়ে যায়। এখনো আমি বেকার হয়ে বাড়িতে বসে আছি, কিন্তু এতে কোনো ভ্রুক্ষেপ বলতে কিছুই ভাইয়া বা ভাবি উভয়ের নেই। আমার মেয়ের রিহির স্কুল ছুটি হয়েছে প্রায় বেশখানেক সময় আগে, কিন্তু এখনো রিহি বাড়িতে ফিরছে না। তাই চিন্তিত ও ব্যাকুল হয়ে মেয়েটিকে খুঁজতে গিয়ে মেয়ের নৃশংস সন্ধান পাওয়াটা একটা বাবার কাছে কতটা যন্ত্রণাদায়ক সেটা তারাই খুব ভালো করে উপলব্ধি করতে পারবে যারা এমন পরিস্থিতির শিকার। পোস্টমর্টমের পর রিপোর্টের স্পষ্ট বড় বড় করে লেখা ছিল, আমার নিষ্পাপ ছোট্ট মেয়েটিকে হাত মুখ বেঁধে কিছু সময় পর পর টানা 5টা ঘন্টা করা হয়েছিল।
অতিরিক্ত রক্তক্ষরণের মৃত্যু। আমার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যায় অন্যত্র ভবনে। রিপোর্ট হাতে নিয়ে ঠাস করে বসে পড়লাম আমি, আর চোখ বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে একটা কথাই বললাম, আমার সাথে কেন বারবার এমন হয়? এই মুহূর্তে মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে দিতে ইচ্ছে করছে। আমার বেঁচে থাকার যখন সব দরজাই বন্ধ ছিল, তখন এই আধার কাটিয়ে আলোর সন্ধানে একটি মাত্র বেঁচে থাকার দরজা খোলা ছিল, কিন্তু আজ সেটাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এই কদিনে মেয়েকে নিয়ে মনে মনে অনেক স্বপ্নের জাল বুনেছিলাম। যতই কষ্ট হোক, যতই বাধা বিপত্তি আসুক, ভেবেছিলাম মেয়েকে সমাজে একজন প্রতিষ্ঠিত নারী হিসেবে তৈরি করব। রিহিকে ডাক্তারি পড়াবো, ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলাম আমি। কিন্তু সবার হয়তো সব শখ আহ্লাদ পূরণ হয় না। বেঁচে থাকার শেষ অবলম্বন মেয়েকে নিয়ে দেখা স্বপ্নগুলো এভাবে যে ঝড়ের গতিতে এক নিমিষে ভেঙে যাবে, সেটা আমি ভাবতে বলতে কল্পনা করতে পারিনি। নিহির দিকে চেয়েই অন্তিম শ্বাস অবধি যেতে চেয়েছিলাম আমি, কিন্তু হয়তো হবে না আর লম্বা শ্বাস নেওয়া বেঁচে থাকা এই ভুবনে। এখন আর কেউ ডাকবে না আমায় বাবা বলে, বলবে না কেউ চলো যাই হেঁটে হেঁটে নদীর তীরে দেখে আসি আশপাশের মনোমুগ্ধকর সৌন্দর্যকে। বাবা মেয়ে বসে রইব একসাথে, করব অনেক গল্প স্বল্প। আমার চোখের অশ্রুতে রিপোর্টটা ভিজে একাকার, বুকে লুকায়িত আর্তনাদ, অশ্রুসিক্ত নয়নে ভাইয়া পানি ছিটিয়ে ভাবের জ্ঞান ফেরানোর বৃথা চেষ্টাই না করছে। আমি জানি সব থেকে বেশি স্বয়ং ভাবি আঘাত পেয়েছেন, কারণ আজ থেকে ভাবির বুক শূন্যতে রূপান্তর হয়ে গেল। যেভাবে রিহিহীন এক মুহূর্তের জন্য থাকতে পারেন না, না জানি সেইভাবে রিহিকে ছাড়া আগামী দিনগুলো কিভাবে বা কাটাবেন। দু হাত দিয়ে যখন নিজ মেয়ের লাশ কবরে রেখেছিলাম, তখন আমার মন ব্যথায় আর্তনাদে আমায় প্রশ্ন করেছিল, কেন পাশের কবরটা খোঁড়া হলো না তোর জন্য? এক সপ্তাহ হলো প্রতিদিনের মতোই দাঁড়িয়ে আছি মেয়ের কবরের সামনে। এটা ভেবে আমার আরো বেশি কষ্ট হচ্ছে, সাদিয়া কেন নিহির মৃত্যুর সংবাদটা পেয়েও শেষবারের মতো দেখতেও আসলো না ঘুমন্ত অবস্থায় থাকা নিষ্পাপ মেয়েটিকে। ব্যাপারটা ভাবলেই কষ্টগুলো আরো তীব্র আকার ধারণ করে। আমার মনে প্রচুর ঘৃণা জমাট বেঁধেছে সাদিয়ার প্রতি। মনে মনে করেছি শপথ, ভাববো না আর তার কথা, রাখবো না মনে তার কোনো স্মৃতি। দিন যতই যাচ্ছে রিহি ছাড়া ভাবির কন্ডিশন ততই দিন দিন অবনতির দিকে এগোচ্ছে। পরের সন্তানকে যে কেউ এত পরিমাণে ভালোবাসতে পারে, সেটা ভাবিকে না দেখলে আমি হয়তো বুঝতে বা জানতেও পারতাম না। নামাজের পর ভাবির এরূপ চোখের অশ্রু আমার কাছে দিন দিন তীব্র আকারে অসহনীয় হয়ে উঠেছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। ভাইয়াও বেশ শোকের মাঝে রয়েছে, আগের থেকে নিশ্চুপ হয়ে গেছে। পুলিশ তদন্ত করছেন, তবে অপরাধীর শিখরে যাওয়ার কোনো ক্লুই পাচ্ছেন না তারা। নদীর পাড়ে বসে আছি, এক সময় কতই না বাবা মেয়ে সময় কাটাতাম এখানে। উত্তর দিক দিয়ে বয়ে আসা বাতাস আমার মনকে দুলিয়ে তোলার বৃথা চেষ্টায় চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিচ্ছে। নদীর পাড় থেকে উঠে বাড়িতে আসার পথে হঠাৎ পেছন থেকে কেউ একজন ডাক দিল আমায় বাবা বলে। কণ্ঠটা আমার মনকে মুহূর্তেই বিমোহিত করে তুলতে বাধ্য করলো। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, পেছনে ফিরে আমি কাউকে দেখতে পেলাম না। মাগরিবের নামাজের পরে রুমে শুয়েছিলাম, জ্বরে শরীরটা আমার পুড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে মাথা ঝিমঝিম করছিল, সারা শরীর হঠাৎ অজস্র যন্ত্রণায় আর্তনাদে আমি কুঁকিয়ে উঠলাম। অতঃপর সেই খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি আমি। আজ 8 দিন পর আমি সম্পূর্ণ সুস্থতা লাভ করতে সক্ষম হই। রিহির পড়ার টেবিলে চেয়ার টেনে মন খারাপ করে বসেছিলাম আর আনমনে একটা খাতার পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। হঠাৎ থেমে যায় আমি। মাঝ পৃষ্ঠায় কিছু জঘন্য ঘৃণাপূর্ণ ভাষায় কিছু লেখা দেখে আমার এখনো মনে আছে, মৃত্যুর একদিন আগে রিহি খাতাটা ক্রয় করে বাসায় নিয়ে এসেছিল। মধ্যখানের পৃষ্ঠা ছাড়া বাকি পৃষ্ঠাগুলো সম্পূর্ণ ফাঁকা। স্পষ্টভাবে মধ্যখানের পৃষ্ঠাতে অনেক বাজে ধরনের ঘৃণাপূর্ণ ভাষায় লেখা ছিল, যা মুখে উচ্চারণ বা উল্লেখ করাও পাপ। আমি নিশ্চিত অন্তত আমার মেয়ে এরূপ কিছু লিখতে পারে না। তাহলে কে লিখতে পারে এরূপ জঘন্য লেখা? হয়তোবা আগে থেকেই কেউ লিখে রেখেছিল। অতবার গোলাপি রঙের খাতাটা বন্ধ করলাম। কভার পেজের বাম পাশে ছোট্ট করে লেখা, ও জনতা লাইব্রেরি। পরের দিন সকালে ধীর পায়ে নিহির স্কুলের সম্মুখে এসে দাঁড়ালাম। স্কুলের বেশ কিছুটা পিছনের দিকে জনতা লাইব্রেরি, আশপাশটা বেশ কিছুটা শুনশানও বটে। স্কুলের সব ছাত্রছাত্রী হয়তো এখান থেকেই নিজেদের যাবতীয় জিনিসপত্র কিনে থাকে। লাইব্রেরি থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছে আমি। নিহির বয়সী একটা মেয়ে লাইব্রেরির ভিতরে অবস্থান করছে। চকচকে একটা নোট এগিয়ে দিয়ে গোলাপি রঙের খাতাটা ক্রয় করে মেয়েটি যখন লাইব্রেরি থেকে বের হচ্ছিল, তখন লাইব্রেরিতে থাকা বিক্রয়কর্তার বয়স তেমন একটা হবে না, 19 থেকে 20 হবে। সেই ছেলেটা
লোবার তো এক জানোয়ারের মতো তাকিয়েছিল সেই মেয়েটির দিকে। অতঃপর মেয়েটি যখন খাতাটা নিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছিল, তখন আমি মেয়েটিকে আটকিয়ে তার হাত থেকে গোলাপি রঙের খাতাটা নিয়ে মাঝখানের পৃষ্ঠা উল্টাতেই থমকে যাই। এখানেও সেই একই রকম ঘৃণাপূর্ণ ভাষায় অনেক কিছুই লেখা রয়েছে, যা উচ্চারণ করার সাধ্য অন্তত আমার নেই। মুহূর্তে সন্দেহ বেড়ে গেল আমার। হুট করে সেই পৃষ্ঠাটা ছিঁড়ে নিয়ে মেয়েটির দিকে খাতাটা এগিয়ে দিয়ে বললাম, সরি মামুনি, আমার এই মুহূর্তে একটা খাতার পৃষ্ঠার প্রয়োজন ছিল। মেয়েটি আমার কাছ থেকে নিজের খাতাটা নিয়ে বিরক্তিকর মুডে বলল। ইটস ওকে। অতবার মেয়েটা চলে গেল, আর আমি খাতা ছেঁড়া পৃষ্ঠাটা নিয়ে লাইব্রেরির সম্মুখে এসে উপস্থিত হলাম। লাইব্রেরির উপরে সাইনবোর্ডে বড় বড় করে লেখা, মেয়েদেরকে সম্মান করতে শিখুন। বেশ সময় ধরে দাঁড়িয়ে আছি এখানে, এতে যেন ছেলেটি কোনো ভ্রুক্ষেপই নেই। রাস্তায় কানে হেডফোন লাগিয়ে বখাটে ছেলেরা যেসব আজে বাজে গান শোনে, নারীদের পেছনে পেছনে হাঁটে, ঠিক তেমনি এক বিরক্তিকর গান, আমার মতে যেটাকে গান বলাটাও ভুল, সেসব শোনাতে পরিপূর্ণ বিভোর ছেলেটি। অতঃপর আমার হস্তক্ষেপে ছেলেটি ক্ষুব্ধ হয়ে বলল, সমস্যা কি? কি চাই? খাতার ছেঁড়া পৃষ্ঠাটা এগিয়ে দিয়ে আমি রাগান্বিত কণ্ঠে বললাম, বাচ্চাদের খাতার মাঝ পৃষ্ঠায় এইসব ঘৃণাপূর্ণ কথা লিখে রাখার মানে কি? মুহূর্তে ছেলেটা বেশ হকচকিয়ে উঠে বলল, যা তা ভুলভাল বলছেন। এসব সকালবেলা কি কিছু আজে বাজে জিনিস খেয়ে এসেছেন, যার জন্য এখানে এসে রাস্তার পাগলদের মতো কথাবার্তা বলছেন? মুহূর্তেই ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম ছেলেটিকে। স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে চেয়ে রয়েছে সে। অতবার পুলিশকে ফোন করার সাথে সাথে যত দ্রুত সম্ভব পুলিশ এসে উপস্থিত হয়। ছেলেটি বেশ চালাক, তবে পুলিশের সামনে শেষমেশ ছেলেটির সব চালাকি বৃথা হিসাবে প্রমাণিত হলো। পুলিশের এক দু ঘা পড়তেই সুরসুর করে এক নিমিষেই সব সত্য বলে দিয়ে নিজেকে আমার মেয়ের হত্যার দোষী হিসাবে সাব্যস্ত করলো সবার সামনে। কতটা নিচু মন মানসিকতার অধিকারী না হলে কেউ এমন একটা ঘৃণিত নিকৃষ্ট কাজ করতেও দ্বিধাবোধ করে না? চিকন আকারের কাঁচা বাঁশ কেটে এনে ছেলেটিকে সাধারণ জনগণের সম্মুখে উলঙ্গ করে পিটানো হলো। সবাই ধিক্কার জানিয়েছেন। এমন ঘটনা যেন আর কোথাও কারো সাথে না ঘটে। রক্তাক্ত আধমরা অবস্থায় টেনে হিঁচড়ে ছেলেটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পরিশেষে যেখানে ধর্ষণের কোনো সঠিক বিচারই পাওয়া যায় না, সেখানে নিজের মেয়ের ন্যায্য বিচার পেয়ে স্বস্তির শ্বাস নিলাম আজ। খুব দ্রুতই ফাঁসির কার্যক্রম করা হবে। ওর মতো এক নরপশুর নিজের রুমের জানালার কাছে বসে আছি আর ভাবছি, তিলে তিলে রক্ত পানির বিনিময়ে যে টাকা ব্যাংকে জমিয়েছিলাম সেগুলো কোথায়? এই ব্যাপারে ভাইয়া আর ভাবিকে জিজ্ঞাসা করলে তারা উভয় এক কথাই বলল, তারা কিছুই জানে না। হয়তো সাদিয়া আত্মসাৎ করে ফেলেছে, অথবা নিজেকে নিজেই সবকিছু ভুলে থাকার জন্য আহ্বান করছিলাম। তখন হঠাৎ নিচে কারো চিৎকার চেঁচামেচিতে আমি কিছুটা বিভ্রান্ত হলাম। নিজের রুম থেকে নিচে এসে দেখলাম একটা লোক আঙ্গুল তুলে ভাইয়াকে কথা শোনাচ্ছেন। পরে জানতে পারলাম ভাইয়া লোকটির থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন, কিন্তু এখনো সেই টাকা পরিশোধ করতে না পারায় বাড়িতে এসে ভাইয়াকে এভাবে কথা শুনিয়ে চলে গেলেন লোকটি। পরে গেলাম বেশ দুশ্চিন্তার মধ্যে, এতগুলো টাকা কিভাবে বা ভাইয়া শোধ করবেন। পরের দিন লোকটি আবার আসলেন এবং আবারও ভাইয়ার মুখে না শব্দটা শুনতে পেয়ে বেশ ক্ষুব্ধ হয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয়। অতঃপর আমি লোকটিকে অনুরোধ করে কিছুটা সময় চাইলে লোকটি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং কিছু না একটা ভেবে ভাইয়াকে পাশের রুমে নিয়ে গেলেন। কিছু সময় পর ভাইয়া আর লোকটি উভয়ই একসাথে রুম থেকে বের হয়। তবে ভাইয়ার মুখমণ্ডল সেই মুহূর্তে আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। লোকটিও চলে যায়। রুমে কি কথা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে আমি বা ভাবিকে কাউকে কোনো কিছুই বলল না। পরের দিন সকালটা আমার দুশ্চিন্তার মধ্যে কাটছিল। দুপুরে খাবারের দানা মুখে তোলার সময় আবার সেই লোকটি এসে হাজির হলেন। তবে আজ সঙ্গে পুলিশও নিয়ে এসেছেন। বাড়ি খালি করতে বললেন দ্রুত। সকালে না খেয়েছিলাম, এখন একটু খাওয়ার ইচ্ছা জেগেছিল মনে, কিন্তু শেষমেশ খেতেও পারলাম না। ভাইয়া একটা ছোট কোম্পানিতে চাকরি করেন। যদিও এই বাড়িটা ছেড়ে দিতে হয় তাহলে দৈনন্দিন জীবন বেশ একটা কষ্টসাধ্য হয়ে যেতে পারে। অতঃপর গতকালকের মতো আজও বেশ অনুরোধ করলাম, কিন্তু এতে তিনি আরও রেগে গিয়ে বললেন, তোমার অনুরোধেই গতকাল তোমার ভাইকে একটা শর্ত দিয়েছিলাম, কিন্তু সে স্বীকার করেনি, তাই এখন কিছুই করার নেই আমার। কেমন শর্ত? সত্য এটাই দিয়েছিলাম তোমার ভাইকে যে তোমাকে আমার মেয়েকে বিয়ে করার জন্য যাতে রাজি করায়। বৃদ্ধ লোকটির এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। অতএব আমি বললাম, আমার মধ্যে এমন কি দেখেছেন যার জন্য নিজের মেয়ের বিয়ে আমার সাথে দিতে চাচ্ছেন? আপনি কি আমার সম্বন্ধে সবকিছু জেনে শুনে এমনটা বলছেন তো? তোমার ব্যাপারে আমি সব কিছু জানি। এখন এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারবো না। সিদ্ধান্তটা তোমার হাতে।
আরও একদিন সময় দিলাম, ভেবে দেখো। কথাটা বলার পরপরই তিনি চলে যান এবং তার সাথে আসা পুলিশগুলো অতঃপর ভাইয়া বলল। ভাবছি বাড়িটা খালি করে দিব। ভাইয়ার কথার জবাবে আমি বহু কষ্টে বললাম, না ভাইয়া, আমি চাই না তোমরা নিজ বাড়িহীন থেকে কষ্টে জীবনযাপন করো। তার চেয়ে হবে এটাই ভালো শর্তে রাজি হয়ে যাই। পাগল হয়েছিস? ওনার মেয়ের বয়স 30 বছর। তাতে কি হয়েছে? আমার বয়সও তো তার চেয়ে অধিক। ওনার মেয়ে কোনো দিনই মা হতে পারবে না, যার জন্য একের পর এক সম্বন্ধ ভেঙে গেছে। আর তোকে সেখানে ঘরজামাই হিসেবে থাকতে হবে। আমি চাই না আমার জন্য নতুন করে তোর জীবনে আবার কোনো কষ্টের সূত্রপাত হোক। ভাইয়ার কথার উত্তরে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম, তাতেও আমি রাজি ভাইয়া। আমি জানি শাহরিয়ার, তুই এসব মন থেকে নয়, বাধ্য হয়ে বলছিস। তোর কষ্ট আমি কিছুটা হলেও উপলব্ধি করতে সক্ষম। না ভাইয়া, আমি মন থেকে বলছি, তোমরা আমার অবর্তমানে আমার মেয়েকে অনেক আদর স্নেহ মমতা দিয়ে নিজের সন্তানের মতো রেখেছিলে, আর আমি তোমাদের জন্য এতটুকু করতে পারবো না? আর আমি এমনিতেও চাই না তোমরা এভাবে নিজ বাড়িহীন থাকো। কিন্তু অতঃপর ভাইয়াকে আমি থামিয়ে দিয়ে নিজে ফোন করে হ্যাঁ সম্মতি প্রদান করলাম। সবশেষে আবার নতুন করে এক বিবাহে আবদ্ধ হলাম, যা আমি সত্যি বলতে কখনোই চাইনি। ভাইয়া সে সময় ঠিকই বলেছিল, আমি বাধ্য হয়ে রাজি হয়েছি, কারণ এতগুলো টাকা পরিশোধ করা অন্তত ভাইয়ার দ্বারা সম্ভব হতো না। তাই রাজি হয়ে যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয়েছিল। আর এমনিতেই বারবার বিয়ে ভেঙে যাওয়ার বেদনা একটা মেয়ের কাছে কতই না বেদনাদায়ক হয়ে থাকে। মেয়েটা দেখতেও যথেষ্ট সুন্দরী, তবে এতে কোনো ভ্রুক্ষেপ আমার নেই। বিয়ের প্রথম রাতেও আমার বর্তমান স্ত্রীর সাথে কোনো প্রকার কথোপকথন হয়নি। সারা রাত সোফায় বসেছিলাম আমি, আর ভাবছিলাম কি হবে আমার আগামী দিনগুলোতে। বিয়ের দিন উপস্থিত হতে না পেরে পরের দিন শ্বশুর বাড়ি থেকে আমার বর্তমান স্ত্রীর বোন এসেছিল দেখতে আমায়। তবে তাকে দেখে আমার শরীরটা সম্পূর্ণ শিউরে উঠেছিল। সেই মুহূর্তে নিমেষেই যেন একজন বোবা মানুষে পরিণত হয়ে গেছিলাম আমি। সেই মুহূর্তে মুখের ভাষায় হারিয়ে ফেলেছিলাম, কারণ এই সেই মেয়ে যার মিথ্যা সাক্ষ্যর জন্য আমায় কুয়েতে 15টা বছর জেল খাটতে হয়েছিল। মাথার এক কোণে এখনো মনে আছে রূপা নামের এই জঘন্য মেয়েটিকে, যার জন্যই আমার সুখময় জীবনটা কষ্টময় পরিণত হয়েছে। সেদিনকার দিনগুলো ক্ষণে ক্ষণে আজও আমার বুকের ভেতরটাকে কষ্টের তীব্র আগুনের দহনে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে তুলতে বাধ্য করে। এখনো ভুলিনি আমি তার মুখচ্ছবিটা, যার জন্য আমার জীবনটা ধ্বংসের শীর্ষস্থান লাভ করেছে। নিমিষেই সব দিক দিয়েই আমার বুকের গহীনের জমাট বাঁধা তীব্র কষ্ট যন্ত্রণা বেদনাগুলো আরো তীব্র গভীর হতে আরম্ভ করলো। বেশ কিছুক্ষণ হয়েছে এখনো রূপা নামক মেয়েটা আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হয়তো চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে ঠিক পাচ্ছে না। মনে নেই হয়তো এই আমায় যাকে ওই দিন ফাঁসানো হয়েছিল মিথ্যা সাক্ষ্যর ভিত্তিতে, কিন্তু আজও ঠিক মনে আছে এই আমার, যার জন্য তিলে তিলে কষ্ট যন্ত্রণার আর্তনাদে চেয়েছিলাম আমি সৃষ্টিকর্তার কাছে নিজের মৃত্যুর ঠিকানা। অতঃপর রূপা বেশ স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলো আমার সাথে, কিন্তু তার কোনো কথাতেই রেসপন্স করতে কিছুই করলাম না আমি। এতে কিছুটা অপমানিত বোধ করলো রূপা, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপই অন্তত আমার নেই। পাশ কাটিয়ে চলে গেলাম ভাইয়া আর ভাবির কাছে। ঘৃণায় এখনো শরীরটা শিরশির করে উঠছে। চাইলেই অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু পারিনি বলতে, কারণ সঠিক সময় আসেনি এখনো। সেই সময় রাগের বশে রূপাকে অতীত স্মরণ করিয়ে দেওয়ার ইচ্ছাটা ছিল বোকামি। চুপচাপ নিরিবিলি থাকাটাই বর্তমানে আমার জন্য শ্রেয়। পাপিষ্ঠরা শাস্তি পাবেই, আজ নয়তো কাল। তাই বলে এর জন্য ব্যাকুল হয়ে ওঠার কোনো প্রয়োজন অন্তত আমার নেই। ভাবনাতে সম্পূর্ণ বিভোর ছিলাম আমি। অতঃপর ভাইয়া হস্তক্ষেপ করে বলল, কি ভাবছিস এমন করে? না কিছু না। আমাকে ক্ষমা করে দিস, আমার জন্যই তোকে এখানে আমরাহীনা ঘরজামাই হিসেবে থাকতে হবে। না ভাইয়া, এতে কোনো রাগ অভিযোগ অভিমান আমার নেই। তোমরা এবার নিশ্চিন্তে যেতে পারো নিজেদের গন্তব্যে। আর করো না কোনো চিন্তা এই আমায় নিয়ে। আজই ভাইয়ারা চলে যাচ্ছে এখান থেকে। যাওয়ার আগে ভাই আমার অশ্রুসিক্ত নয়নে জড়িয়ে ধরেছিল আমায়। হয়তো আর সার্বক্ষণিক পারবে না দেখতে আমায় নিজের চোখের সীমানায়। অতঃপর ভাইয়া আর ভাবি সবাইকে বিদায় জানিয়ে যাত্রা আরম্ভ করলেন নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ভাইয়া এবং ভাবি যাওয়ার পরপরই বাড়ির ছাদের এক কোণে এসে দাঁড়িয়ে পড়লাম আমি। এত বছর পর সেই অভিশপ্ত ঘৃণিত নারীকে নিজের বর্তমান স্ত্রীর বড় বোন হিসাবে দেখতে পেয়ে আশ্চর্যের যেন কোনো সীমা নেই আমার।
সেটা আমি বাস্তব, অবাস্তব, কল্পনা, অকল্পনা, স্বপ্ন বা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। জানি না কার কি এমন ক্ষতি করেছিলাম আমি, যার ফলস্বরূপ আমাকে তিলে তিলে কষ্টের অতল গভীর সাগরে তলিয়ে যেতে হচ্ছে। বারবার প্রতিনিয়ত জীবনের প্রতিটা মুহূর্তে আমি কেন কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি। বুক কাটা ছাড়া হয়তো কেউ বুঝতে বা উপলব্ধি করতে সক্ষম হবে না এ বুকে কিরূপ দহন। পাশেই দুটো টবে দুটো গোলাপ ফুল গাছ লাগানো। আমার আবার ফুল ছেঁড়ার বাজে অভ্যাস রয়েছে। খপ করে একটা ফুল ছিঁড়ে ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালাম। আর খানিকটা সময় পর একটা পিচ্চি ছাদে এসে হাজির হয়। সম্ভবত আমার বর্তমান স্ত্রী রায়ের কোনো কাজিনের ছেলে হবে। ছেলেটি এসে ফুল গাছগুলো বেশ ঘুরে ঘুরে দেখছিল। ঠিক সেই মুহূর্তে রায় ছাদে আসে এবং গোলাপ গাছে একটি ফুলের শূন্যতা দেখতে পেয়ে রায় সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে ধমক সুরে পিচ্চি ছেলেটাকে বলল, তুই কি এখান থেকে ফুল ছিঁড়েছিস? কই না তো, আমি ফুল ছিঁড়িনি। হঠাৎ ঠাস করে পিচ্চি ছেলেটাকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে রায় বলল, মিথ্যা বলা আমি একদমই পছন্দ করি না। এর আগেও তুই এখান থেকে ফুল ছিঁড়েছিস, আর আজও তার ব্যতিক্রম হলো না। তুই জানিস না আমি অযথায় ফুল ছেঁড়া এমন কাউকে দেখতে পারি না। সত্যি বলছি, আমি এমনটা করিনি। আবার মিথ্যা বলছিস? এতক্ষণ কান্না না করলেও এবার ঠিকই রায়ের তীব্র ধমকে কান্না করে দিয়ে ছেলেটি ছাদ থেকে চলে গেল এবং যাওয়ার আগে আবারও বলে গিয়েছে সে ফুল ছেড়েনি। একটা ফুল ছেঁড়ার জন্যই রায় এতটা রেগে যাবে সেটা আমার কল্পনার শতগুণ বাহিরে অবস্থান করেছিল। আহারে বেচারা পিচ্চি ছেলেটা, শুধু শুধু আমার জন্যই রায়ের ক্রোধের শিকার হতে হলো। পিচ্চি ছেলে অন্তত মার খাওয়ার পরে আর মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। অতএব এবার রায়ের সন্দেহের তীরে সে ভেদ করলো আমার বুকে খানি। দ্রুত ফুলটা পকেটে গুজে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। যেখানে একটা পিচ্চি ছেলের গায়ে হাত তুলতে যে মেয়ে দ্বিধা বোধ করে না, সেখানে আমি তো এক জ্ঞান বুদ্ধিওয়ালা। অতঃপর রায় আমার পেছনে এসে দাঁড়ালো এবং ভুরুকুসকে আমায় কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি কি ফুলটা ছিঁড়েছেন? আমি কেন ফুল ছিঁড়তে যাব? আশ্চর্য। একটু এদিকে ফিরুন তো। জি বলো। আপনার পকেটে ওটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তার মানে আপনি আমায় সন্দেহর চোখে দেখছেন? আমার জ্ঞান বুদ্ধি কি এতটাই লোপ পেয়েছে যে আমি শুধু শুধু অযথায় গাছ থেকে ফুল ছিঁড়বো? তাও ঠিক, আর আপনি তো আর ছোট নন যে অযথাই ফুল ছিঁড়ে গাছের সৌন্দর্য নষ্ট করবেন। যাই হোক, বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবেন না, নিচে চলে আসুন। কেন? অসুবিধা আছে। বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকা লোকে পছন্দ করতে আমি অভ্যস্ত নই। কথা বলার পর পুনরায় চলে গেল। বুঝলাম না আমি ছাদে দাঁড়িয়ে থাকলে তার কি এমন অসুবিধা। অতঃপর বেশ কিছুক্ষণ পর ব্যাপারটা স্পষ্ট বুঝতে সক্ষম হলাম। পাশের ছাদে অনেকগুলো মেয়ে একসাথে দাঁড়িয়েছিল, তার জন্যই হয়তো রায় আমায় এমনটা বলল। পরিশেষে অনেকগুলো দিন কেটে গেল। আমার আর রায়ের সম্পর্কটা আস্তে আস্তে গভীর হতে আরম্ভ করলো। রাত মাঝে মাঝে রায়ের বড় বোন যখন বাড়িতে আসতো তখন আমি তার থেকে সব সময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম, কারণ বিষাক্ত সাপ আবার যখন তখন দংশন করতে পারে। রূপা যখনই শ্বশুরবাড়ি থেকে নিজ বাবার বাড়িতে আসতো তখনই আমাকে দেখতেই কিছু একটা ভাবাতে বিভোর হয়ে পড়তো। হয়তো কিছু মনে করার চেষ্টা করতো, কিন্তু কিছুতেই মনে করতে পারতো না। সকালবেলা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন সাদিয়াকে রাস্তার পাশে একা দাঁড়িয়ে থাকতে দেখে বেশ কিছুটা অবাক হলাম। অতঃপর মন বারণ করা সত্ত্বেও আবার সাদিয়ার সম্মুখে দাঁড়িয়ে বেহাদার মতো জিজ্ঞাসা করলাম, কেমন আছো? উত্তরে কিছুই বলল না। অতএব আমি আবার বললাম, বর্তমান স্বামীর কুকীর্তিগুলো মানতে অসুবিধা হচ্ছে, তাই তো? হঠাৎ আমার এমন কথা শুনে সাদিয়া বেশ একটা অবাকে পরিণত হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালে আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, তুমিও যেমন 4 বছরের সন্তানকে রেখে অবৈধ কাজে লিপ্ত হয়েছিলে, ঠিক তেমনি তোমার বর্তমান স্বামীও তুমি এবং তোমার বর্তমান ছেলে মেয়েকে রেখে অন্য এক নারীর সাথে পরকীয়া নামক পাপিষ্ঠে লিপ্ত। আমার কথাগুলো শুনে সাদিয়া স্তব্ধ হয়ে যায়। কপাল থেকে ঝরে পড়া ঘামগুলো দ্রুত মুছে উত্তরে ভয়ার্ত গলায় বলল, তো তুমি কি করে জানলে? সেটাই তো রহস্য। আমার ভালোবাসার যোগ্য যেমন তুমি ছিলে না, তেমনি তোমার বিশ্বাসের যোগ্যও ছিল না। ব্যাপারটা কতই না হাস্যকর, তাই না সাদিয়া? নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে সাদিয়া। মুখে তার স্পষ্ট ফুটে উঠেছে
অনুতাপের ছায়া, টলমল করতে থাকা চোখের জলগুলো মুছে সাদিয়া বলল, হ্যাঁ, ভুলটা আমারই ছিল। আমি চাইলে তোমার সন্তানকে বুকে জড়িয়ে নিয়েই অন্তিম শ্বাস অবধি যেতে পারতাম, কিন্তু তুমিই সঠিক ছিলে। হয়তো ছিলে না অতটা গভীর তোমার প্রতি আমার ভালোবাসা, তাই তো লিপ্ত হয়ে পড়েছিলাম অবৈধ কোনো পাপিষ্ঠ কাজে। কখনো ভাবিনি হবে এমন। তবে আমায় ক্ষমা করে দিও শাহরিয়ার। সাদিয়ার কথাগুলোর জবাবে আমি মুচকি এসে বললাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথাটা শুনুনি? এখন অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই সাদিয়া, তুমি অনেক ভুল করেছো, যে ভুলের ক্ষমা অন্তত আমার কাছে নেই। হু হু করে কান্নায় ভেঙে পড়ে আমার সম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে অতঃপর সাদিয়া দ্রুত চলে গেল। আশেপাশের অনেক লোক তাকিয়েছিল এদিকে, তাতেও যেন কোনো ভ্রুক্ষেপ ছিল না আমার। তাচ্ছিল্যের হাসি দিয়ে সেখান থেকে চলে আসার সময় কেউ একজন কাঁধে হাত রাখলো আমার। আশ্চর্য হয়ে পিছনে ফিরে নয়ন জোড়া দিয়ে দেখলাম এক বোরকা পরিধানে থাকা নারীকে। মেয়েটি আমাকে বলার কোনো সুযোগ না দিয়েই খপ করে হাত টান দিয়ে ধরে নিয়ে আসলো এক নির্জন স্থানে এবং দেখালো বোরকার আড়লে থাকা নিজের মুখখানি। অবাক হয়ে আমি বললাম, এ কি রায় তুমি? হ্যাঁ, আমি এক কাজিনের বাসা থেকে ফেরার পথে পেলাম তোমার দেখা। তা কে ছিল সে মেয়েটা যে কাঁদতে কাঁদতে চলে গেল তোমারই নিকট থেকে? অতঃপর আমি কিছুটা গম্ভীর কণ্ঠে বললাম, সে আমার প্রথম স্ত্রী ছিল। আমার এমন কথা শুনে রায় কিছুটা ক্ষুব্ধ ও রাগান্বিত হয়ে বলল, আচ্ছা, তাহলে তুমি এখানে তোমার আগের স্ত্রীর সাথে দেখা করতে এসেছিলে? ও ব্যাপারটা অন্য মাইন্ডে নিও না রায়, আমি উপলব্ধি করতে সক্ষম তুমি এখন কি ভাবছো। তবে যা ভাবছো সেটা এখনই স্থগিত করো, কারণ তুমি ভুল ভাবছো। যার সাথে সম্পর্ক একবার ভেঙেই গেছে তার সাথে আবার সামনাসামনি হয়ে কথা বলার কি মানে? বাসায় চলো আমার সাথে, দেখি না যেন আর কোনোদিন তার সাথে। অন্তিমবারের জন্য এই আমি কিন্তু বলে দিচ্ছি তোমায়। অতঃপর আর কিছুই বললাম না, কারণ কথা না বাড়ানোটাই এখন শ্রেয়। পরিশেষে বাসায় চলে আসলাম। রাত বেশ গভীর, বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সবাই এখন যার যার মতো ঘুমে মগ্ন, শুধু জেগে রয়েছে আমি আর রায়। ঘুমে চোখ টলমল করছে আমার, কিন্তু পারছি না ঘুমাতে, শুধুমাত্র রায়ের জন্য। না নিজে ঘুমাচ্ছে বা আমাকে ঘুমাতে দিচ্ছে, জানি না ঠিক কি করতে যাচ্ছে। হঠাৎ হাত চেপে ধরে বলল, চলো ছাদে যাই, বৃষ্টিতে ভিজবো দুজন একসাথে এই গভীর রাতে হাতে হাত রেখে। হোয়াট? এই গভীর রাতে আমার সাথে আর মজা করার সময় কি তুমি পেলে না? মজা নয়, চলো আমার সাথে। আমার মাথা খারাপ হয়নি যে এত রাতে ছাদে যাব শুধুমাত্র বৃষ্টিতে ভিজতে? এতক্ষণ না আমি ঘুমিয়েছি আর না আমি তোমার শান্তি মতো ঘুমোতে দিয়েছি, জানো কেন? যাতে বাড়ির সবাই গভীর নিদ্রায় ডুবে থাকলে আমরা দুজন যেন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারি। বলতে পারো এটা আমার অনেক দিনের শখও বটে। স্বামী হিসেবে কি চাইবে না স্ত্রীর শখটা আজ পূরণ হোক? অতঃপর কিছুটা থমকে গেলাম আমি। হয়তো মা হওয়ার অধিকারটা রায়ের থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সত্যি বলতে রায়ের মনটা বেশ নরম, সুন্দর, পবিত্র, যা কিছুদিনের মধ্যে আমি বেশ উপলব্ধি করতে সক্ষম হয়েছিলাম। আমি চাই না রায়ের সম্মুখে এখন না উত্তর প্রকাশ করে রায়কে কষ্ট দিতে। এমনিতেই রায়ের বুকে লুকায়িত অশ্রু, ব্যথা, যা রায়কে ক্ষণে ক্ষণে প্রতিনিয়ত নরক যন্ত্রণা অনুভব করায়। অতঃপর হ্যাঁ সম্মতি প্রদান করলাম আমি। পরিশেষে উভয় চলে আসলাম ছাদে। ঠান্ডায় ছাদের এক পাশে গুটিচুটি হয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছি আমি। চোখের সামনেই হাতে মেলে বৃষ্টিতে ভিজছে রাই। হঠাৎ হাত টেনে ছাদের মধ্যেখানে নিয়ে আসলো আমায় এবং একটা ফুল এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। ফুলটা নিয়ে আমি বেশ একটা অবাক হয়ে বললাম, তুমি ফুল কখন ছিললে? আর ফুল ছেড়া তো তোমার একদমই পছন্দ নয়, তাহলে? গাছের সবচেয়ে মুগ্ধকর ফুলটা আজ তোমার হাতে, যেটা গাছের সৌন্দর্যকে আরও বেশি বৃদ্ধি করে থাকে। এতদিন খুব সযত্নে রেখেছিলাম এই ফুলটা। কেন জানো? বৃষ্টি ভেজা গভীর রাতে এমন এক যোগ্য মানুষকে এই ফুলটা নিজের হাতে দিতে চেয়েছিলাম, যে আমায় বুঝবে, আমায় সার্বক্ষণিক উপলব্ধি করতে সক্ষম, যার ঠাঁই আমার হৃদয়ে, মনের গহীন ঘরে।
তুমি হয়তো আমার কাছ থেকে কখনো কৃতিত্বের সুখ পাবে না, কিন্তু জীবনে কোনো পরিস্থিতি, ভালোবাসার কোনো ঘাটতি অন্তত আমার কাছ থেকে তুমি অনুভব করতে পারবে না। কথাগুলো বলার পরপরই আবার নিজেকে বৃষ্টিতে ভেজাতে ব্যস্ত হিসাবে সাব্যস্ত করলাম। বাচ্চাদের মতো ভিজছে সে, ভেজা চুলগুলো বেঁধে। দেখতে মন্দ নয়, বরং লাগছে মনোমুগ্ধকর। টানিত অনুভব করলাম মনে কোনো এক অদৃশ্য অদ্ভুত টান কেন যেন আমায় টানছে তার দিকে। দু হাত বাড়িয়ে দিয়ে ডাকছে সে আমায়। তার নিকটে ঠান্ডায় জর্জরিত হয়ে এগিয়ে গেলাম রায়ের নিকটে। জানি না সেদিন কতক্ষণই বা ভিজেছিলাম বৃষ্টিতে, তবে আজ সকাল থেকেই জ্বর আর সর্দি হয়ে দাঁড়ালো আমার কিছু সময়কার সঙ্গী। অতঃপর কেটে গেল আরও কিছুদিন, সেটা গেল জ্বর সর্দি। দাঁড়িয়ে আছি ছাদের এক পাশে, চোখের দৃষ্টি কেড়ে নিল ফুলগুলো। ফুল ছেঁড়ার বাজে স্বভাবটা হয়তো আর যাবে না আমার। 4-5টা ফুল একসাথে ছিঁড়ে নাক দিয়ে মুগ্ধকর মিষ্টি ঘ্রাণ নিচ্ছিলাম। পরক্ষণেই মনে পড়লো রায়ের কথা। সে যদি দেখে ফেলে আমি ফুল ছিঁড়েছি অযথায়, যদিও বা হয় এতগুলো, তখন তার রাগ বা ক্রোধের মাত্রাটা ঠিক কতখানি হয়ে দাঁড়াবে। ধুর, আমি রয়েছি রায়ের মনের গহীন ঘরে, আমায় আর কি বা বলবে। হঠাৎ কারো উপস্থিত অনুভব করলাম। পিছনে তাকিয়ে দেখলাম আমি রায়কে। বেশ গম্ভীর তার মুখখানি, তবে চোখ দুটো যেন আগুনের পিণ্ড। আমার নিকটে এসে শার্টের কলারটা হালকা চেপে ধরে বলল, তুমি ফুল ছিঁড়েছো? না মানে আসলে ফুলগুলো নিচে পড়াচ্ছে। শাট আপ! অযথায় ফুল ছেঁড়া আর মিথ্যা বলা মানুষদের আমি একদমই সহ্য করতে পারি না। চোরে চুরি করে স্বাভাবিক, তবে গৃহস্থের কাছে ধরা পড়ে যাওয়ার ব্যাপারটা অস্বাভাবিক। নাই বা বললাম বাকি কথাগুলো, লেখা আছে ইতিহাসের পাতায় পড়ে নিয়েন চাইলে সময় সাপেক্ষে। 18 তারিখ মঙ্গলবার। সারাদিন ঘুরে বেড়ানোর পর রাস্তার এক পাশ দিয়ে একে অপরের হাত ধরে হাঁটছিলাম আমি আর রাই। হঠাৎ সামনে পড়ে যায় সাদিয়া। পাশ কেটে যাচ্ছিলাম, যেটা ভাবিনি সেটাই হয়েছে। পেছন থেকে হাত টেনে ধরলো আমার। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে রায়ের তীব্র থাপ্পড়ে আঘাতের সম্মুখীন হতে হয় সাদিয়াকে। অতঃপর রায় বলে, আপনার লজ্জা শরম মান সম্মানকে লোপ পেয়েছে নাকি? কতটা না নিচু মানসিকতার মানুষ না হলে আপনি এভাবে অন্যের স্বামীর হাত ধরেন? রায়ের কথার উত্তরে কিছুই বলল না সাদিয়া। কিছুক্ষণ চুপ করে থেকে আমায় কিছু বলতে গিয়েও পারেনি বলতে। হয়তো রায়ের রাগান্বিত চেহারাখানি দেখে। অতঃপর মাথা নিচু করে সামনের থেকে চলে গেল সাদিয়া। কিছুটা দূর যেতেই একটা গাড়ির সাথে সংঘর্ষ হয় সাদিয়ার। ফুল স্পিডের গাড়িটা আমার চোখের সামনে থেকে চলে যায়। স্পষ্টভাবে দেখেছিলাম গাড়ির ভেতরে বসে থাকা লোকটাকে। স্বয়ং সাদিয়ার বর্তমান স্বামী ছিল। তরতাজা প্রাণ এক নিমিষেই চোখের সামনে নিথরে পরিণত হয়ে গেল। নারী ভুঁড়ি বেরিয়ে গেছে। এখনো মুখ থেকে গল গল করে পড়তে থাকা রক্তগুলো রাস্তাটাকে রঞ্চিত করতে সাহায্য করছে। চোখের সামনে সাদিয়ার এরূপ নৃশংস মৃত্যুর দৃশ্যটা দেখেও দাঁড়িয়ে আছি স্বাভাবিক হয়ে। মনে মনে কিছুটা আনন্দ হচ্ছে বটে। এই সাদিয়া আমার জন্মদাত্রী মাকে করেছিল, কারণ আমার মা সাদিয়ার সমস্ত কুকীর্তিগুলো হাতে নাতে ধরে ফেলেছিলেন বলে। চেয়েছিলাম নিজের হাতে তিলে তিলে ক্ষণে ক্ষণে সাদিয়াকে কষ্টের শীর্ষে তুলে মৃত্যুর দিকে ঠেলে দেব, কিন্তু তা হয়ে উঠল না আর। চোখের সম্মুখে এরূপ দৃশ্য দেখে এখনো রায় ভয়ার্ত হয়ে জড়িয়ে ধরে আছে আমায়। নিমিষেই সাদিয়ার লাশের আশপাশটায় নানান মানুষে ভরপুর হয়ে ওঠে। রায় বেশ ঘাবড়ে রয়েছে, বারবার বলছে আমায় চলো এখান থেকে চলে যাই। অতঃপর বাসার উদ্দেশ্যে গমন করলাম। বাসা কিছুটা নিকটে চলে আসলেই রায় আমাকে সজোরে ধাক্কা দিয়ে বেশ খানিকটা দূরে ঠেলে দেয়। বুঝলাম না কেন হঠাৎ রায়ের বিকট শব্দের চিৎকারে আমার শরীরটাকে এক নিমিষেই শিউরে তুলতে বাধ্য করে। দ্রুত পিছনে ফিরে তাকাতেই চোখ জোড়া আমার অশ্রুসিক্তে রূপান্তরিত হয়ে যায়। চোখগুলো বড় করে রক্তাক্ত শরীরের চোখের সামনে পড়ে রয়েছে রায়। কোনো সারা শব্দ নেই তার। সেদিন সামান্য একটু হাত কেটে গিয়েছিল বলে রায়ের জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম। আজ কাছ থেকে রায়ের এত পরিমাণ রক্ত দু নয়নে দেখে আমি প্রায় পাগলে পরিণত হয়ে গিয়েছিলাম। অতএব রায়কে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলো। খবর পেয়ে সবাই উতলা হয়ে উপস্থিত হয়েছে হাসপাতালে। অতঃপর ডাক্তার দ্রুত অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে রায়ের বাবাকে বলল, আমার মেয়ের বাঁচার চান্স বেশি, তবে তার একটা পা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। সেই পা কেটে ফেলতে হবে। কিচ্ছু করার নেই, সৃষ্টিকর্তার ইচ্ছা মেনে নিতেই হবে।
কথাগুলো বলার পরপরই ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর রায়ের অপারেশন করা হবে। রায়ের পরিবার কান্নায় ভেঙে পড়ছেন। হঠাৎ কেউ একজন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বেঁচে গেলি। খানিকটা অবাক হয়ে পিছনে ফিরে তাকাতেই স্তব্ধ হয়ে গেলাম আমি, কারণ আমার সম্মুখে স্বয়ং রূপা দাঁড়িয়ে আছে। রূপা কিছুটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার ছোট বোনের জন্য বেঁচে গেলি, না হলে আজ ট্রাকের তীব্র আঘাত তোকে সম্পূর্ণ মৃত্যুর দখলে নিয়ে যেতে সাহায্য করত। এই মুহূর্তে অবাকের শীর্ষস্থানে অবস্থান করছে আমি। তার মানে রূপা আমাকে চিনতে পেরেছে। ভেবেছিলাম নিজের করা জঘন্য কৃতকর্মের জন্য কিছুটা হলেও অনুতপ্ত, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। তবে আমার মন ঠিকই বলেছিল কুকুরের লেজ সে। অতঃপর রূপা আবার বলল, কি ভেবেছিস শিকারী হয়ে তোর মতো বনের এক ক্ষুদ্র পশুকে চিনতে পারবো না? হাস্যকর এতে। কোনো অনুশোচনা বা ভ্রক্ষেপ নেই আমার, যে আমার জন্যই আমার বোনের আজ এই অবস্থা। কিন্তু আফসোস, এই যাত্রায়ও তুই বেঁচে গেলি। ছি, কতটা দুর্গন্ধ, ময়লা আবর্জনায় ভরপুর তোমার মনটা। তুমি এত নিকৃষ্ট কেন? কেমন ক্ষতি করেছিলাম আমি, যার জন্য রোজ আমার মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে? সেদিন এক পাপিষ্ঠ ছেলেকে বাঁচানোর জন্য তুমি প্রবাসে ঘামে পরিণত পরিশ্রমের ষাট ভিজানো আমাকে মিথ্যে স্বাক্ষরের ভিত্তিতে ফাঁসিয়েছিলে। এটা তুমি খুব ভালো করে জানতে যে আমার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, আমি নির্দোষ নিরপরাধ। তারপরও তুমি আমায় মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দোষী রূপে সাব্যস্ত করেছিলে, যার জন্য আমায় 15টা বছর নরক যন্ত্রণার আর্তনাদে প্রতিনিয়ত ব্যথায়, যন্ত্রণায়, বেদনায়, কষ্টে কাতরাতে হয়েছিল। তবুও হয়তো ভেবেছিলাম নিজের করা জঘন্য কাজের জন্য তুমি অনুশোচনায় ভুগছো, অনুতপ্তের শিকার হতে বাধ্য হচ্ছ। কিন্তু আমি ভুল ছিলাম, ব্যাঠিক ছিলাম, ভুলে গিয়েছিলাম তুমি তো কোনো মানুষ না। ঘৃণায় শরীরটা শিরশির করে উঠছে। ইচ্ছে করছে এই মুহূর্তে একটা থাপ্পড় লাগিয়ে দিতে। হাত উপরে তুলেও ছিলাম বটে, তবে পরক্ষণে আমি থেমে যাই রূপার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে। তার মানে রূপা এখনো এই পাপিষ্ঠ ছেলেটির তত্ত্বাবধানে রয়েছে। এতদিন রূপা তার বাবার বাড়িতে মাঝে মধ্যে আসলেও তার স্বামীকে কখনো আসতে দেখেনি, কখনো ভাবিনি পরিশেষে রূপা এই নিকৃষ্ট মানবের সাথে লিপ্ত হবে বিবাহ নামক কোনো এক পবিত্র বন্ধনে। মানুষ এত পরিমাণ নিচু মন মানসিকতার অধিকারী হয় কি করে? অতঃপর রূপার বর্তমান স্বামী কিছুটা মুখ বেঁকে হেসে বলল আমায়, উফ, নিয়তি কি খেলা, আবার মোলাকাত হইয়া গেল আমাদের। অতএব আমি তাদের উভয়কে উদ্দেশ্য করে বললাম, হবে একদিন সত্য উন্মোচন, আর থাকবে না লুকাইয়া কোনো সত্য। সময়টা সেদিন রইবে ন্যায়ের পক্ষে, শাস্তি পাবে তোমরা দুইজন। কথাটা বলার সাথে সাথে আমি তাদের নিকট থেকে চলে আসলাম। বুকের ভেতরটা দহনে যাচ্ছে পুরে। দাঁড়িয়ে রয়েছি অপারেশন থিয়েটারের সম্মুখে। বেশ কিছুক্ষণ আগে ডাক্তার প্রবেশ করেছেন ভিতরে। রয়েছে আমি বহু চিন্তার মাঝারে। হঠাৎ রায়ের বাবা এসে উপস্থিত হলেন আমার সম্মুখে। সঙ্গে সঙ্গে দুটো থাপ্পড় লাগিয়ে দিয়ে উচ্চ কণ্ঠের স্বরে আমায় বললেন, শুধু তোর জন্যই আজ আমার মেয়ের এরূপ যন্ত্রণা, দায়ক করুণ অবস্থা। কেমন স্বামী তুই, নিজের স্ত্রীকে দেখে শুনে সামনে রাখতে পারলি না? নিচু মাথা, গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে আমি। অতঃপর চলে গেলেন তিনি। রয়েছে একইভাবে। আজ যদি উনি জানতেন ওনার বড় মেয়ের ঘৃণিত মন মানসিকতার কথা, তাহলে হয়তো সবচেয়ে বেশি তিনি রূপার দিকে আঙ্গুল তুলে ঘৃণিত নারী হিসাবে চিহ্নিত করতেন সবার সম্মুখে। এখনো মনে পড়ে সেই বৃষ্টি ভেজা গভীর রাতে স্মরণীয় মুহূর্তটা, প্রতি মুহূর্তগুলোর কথা। হয়তোবা আর হবে না গভীর রাতে একসাথে বৃষ্টিতে ভেজা। পেছন থেকে কেউ আর দৌড়ে এসে জড়িয়ে ধরে বলবে না আমায়, অসীম ভালোবাসি তোমায় হে আমার প্রিয় শাহরিয়ার। পরিশেষে অপারেশনের 2.5 মাস পর রায়কে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। এখন সার্বক্ষণিক রায়ের নিকটে থাকতে হয় আমায়। প্রতিনিয়ত রায়ের বিভিন্ন অসুবিধার মোকাবেলা বিরক্তহীনভাবে করতে হয় স্বয়ং আমাকে। তবে এতে কোনো ভ্রুক্ষেপ বলতে কিছুই অন্তত আমার নেই, কারণ সত্যি বলতে আমার জন্য রায়কে আজ বাস্তবতার এক পাহীন করে দিয়েছে। কিন্তু কেন যেন দিন দিন রায়ের বাবার সম্মুখে আমি একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হচ্ছি। যদিও বা এর বেশ যথেষ্ট অনেক কারণ রয়েছে বটে। গতকাল শুনতে পেরেছিলাম আমার বিরুদ্ধে নিজ বাবার নিকট রূপার উস্কানিমূলক কথাগুলো। আর যখন রায়কে কোলে করে ওয়াশরুমে নিতে গিয়ে স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম, তখন আমার থেকেও তীব্র যন্ত্রণার সম্মুখীন হয়েও নিজেকে আমার সামনে যন্ত্রণাহীন হিসাবে সাব্যস্ত করার বৃথা চেষ্টা করেছিল রায়। এক
একটু শব্দ অব্দি করেনি সে, কিন্তু তারপরেও খবরটা যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। সবাই দৌড়ে এসেছিল রুমে। অতএব দ্বিতীয়বারের মতো রায়ের বাবা আমার গালে হাত তুললেন এবং প্রচণ্ড রাগান্বিত হয়ে বললেন, ছোট লোক, ঘর জামাইয়ের মতোই থাকবি। প্রতিনিয়ত আরামায়েশে থাকছিস, বসে রয়েছিস, সুস্বাদু খাবার চেটে পুটে খাচ্ছিস, আর পরিশেষে আমার মেয়ের দেখাশোনার বেলায় এতটা কেয়ারলেস বা ঠোয়াই। অতঃপর সেদিন সবার সামনে অনেকটা অপমানিত হতে হয় আমাকে। সেদিন রায় বারবার বলেছিল তার বাবাকে, আমার কোনো দোষ ছিল না, স্থানটা আগে থেকে বেশ পিচ্ছিল ছিল। কিন্তু রায়ের এরূপ কথা তখন কেউই অতটা গুরুত্ব আকারে গ্রহণ করেনি। আজ অক্টোবর মাসের 30 তারিখ, রাত প্রায় 11টা। জানলার গ্রিল স্পর্শ করে মনমরা হয়ে দাঁড়িয়ে রয়েছে আমি। দৈনন্দিনের চেয়ে আজ আমার যন্ত্রণাগুলো বেশ তীব্র, কারণ আজকের এই দিনই বিনা দোষে অপরাধ না করা সত্ত্বেও 15 বছরের জেল হয়েছিল আমার। হঠাৎ রায় ডাকলো আমায় তার নিকটে। অতএব রায়ের কাছে এসে বললাম। রায় মাথা রাখলো আমার কোলে এবং বলল, মন খারাপ কেন? শত ব্যথা যন্ত্রণা লুকিয়ে আমি বললাম, কই না তো। আমি সব সময় কেন যেন অনুভব করি তুমি প্রতিনিয়ত যন্ত্রণা বেদনার আর্তনাদে কাতরাও। এত কেন ব্যথা জমা তোমার মনে? আচ্ছা, আমি শুনেছি তোমার ভাইয়ের কাছ থেকে কুয়েতে নাকি তোমার 15 বছরের জেল হয়েছিল। রায়ের এরূপ কথার উত্তরে আমি বেশ কিছুটা হকচকিয়ে বললাম, হ্যাঁ ঠিকই শুনছো। কিন্তু কেন? কি এমন অপরাধ করেছিলে যার ভিত্তিতে তোমার 15 বছরের জেল হয়েছিল? দেখো, তুমি চাইলে এই আমায় বলতে পারো। আমার বিশ্বাস তুমি যাই করো না কেন, অন্তত কোনো জঘন্য কাজ তুমি করতে পারো না। এখন আমায় বলো, কি এমন ঘটেছিল সেদিন? কোন অপরাধের ভিত্তিতে বছরের পর বছর তোমাকে ওই অন্ধকারের মরণ গুহাতে একজন অপরাধী হিসেবে জীবনযাপন করতে হয়েছিল? সঠিক সময় অপেক্ষা করো, নিশ্চয় তুমি এই বিষয়ে সম্বন্ধে নিজেই উপলব্ধি করতে সক্ষম হবে। না, আমি আজ এখনই জানতে চাই। না রায়, প্লিজ, আজ না। আজ আমার দ্বারা কিছুতেই সক্ষম হবে না এই অভিশপ্ত দিনগুলোর প্রতিটা মুহূর্তে তোমার সামনে তুলে ধরা। আর এটা আমি নিশ্চিত, এখন যতই তুমি মুখ নামের ওই যন্ত্রাংশ দিয়ে আমার প্রতি তোমার বিশ্বাসের কথা তুলে ধরো না কেন, কিন্তু পরিশেষে তো এটাই দেখা দেবে যে তুমিও বলবে ভুল। ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে আঘাতপ্রাপ্তই আমাকে। আমার কথার জবাবে অতঃপর রায় আর কিছুই বলল না। দুজনেই এই মুহূর্তে চুপচাপ হয়ে রয়েছি, কারো মুখে কোনো সুর নেই। হঠাৎ আমার এক হাত রায় তার মাথায় স্পর্শ করে শক্ত করে চেপে ধরে বলল, আর যে করেই হোক, যেভাবেই হোক, সত্যিটা আমি জানতে চাই শাহরিয়ার। প্লিজ রায়, এসব কি করছো? বললাম তো, সময় এলে নিজ থেকেই তুমি সব জানতে পারবে। তুমি আজ এখন এই মুহূর্ত থেকে যদি আমার মাথা স্পর্শ করে সত্যটা না বলো, তাহলে তোমার প্রতি আমার বিশ্বাসটা চিরনিদ্রায় শায়িত হয়ে মাটির সাথে মিশে নিঃস্বতে রূপান্তর হয়ে যাবে। জানি না এই মুহূর্তে আমার ঠিক কি করণীয়। চোখ বন্ধ করে ভাবছি অনবরত, কিন্তু সেই শূন্য মাথায় ঘুরে ফিরে আবার ফলাফলস্বরূপ শূন্য এসে উপস্থিত হচ্ছে। কিছুতেই সলিউশন পাচ্ছি না, খুঁজে ঠিকঠাক করা যায় কিনা এখন। অতঃপর রায়ের জোরাজোরির সম্মুখে নিজের পরাজয় বাধ্যতামূলক স্বীকার করে নিয়ে আমি বললাম, তুমি কতটুকুই বা বিশ্বাস বলে কিছু করতে পারবে জানি না ঠিক, তবে আজ আবার না বলেও পারছি না। শোনো তাহলে, এই ক্ষুদ্র মানবের জীবনে ঘটে যাওয়া সেই অভিশপ্ত তীব্র কষ্টের দিনগুলোর কথা। ভালোবেসে বিয়ে করার মাত্র 1 বছরের মাথায় অভাবের তাড়নায় আমাকে পাড়ি জমাতে হয় প্রবাসে, অর্থাৎ কুয়েতে। সেখানে একটা বাড়িতে সকাল থেকে দুপুর অবধি কাজ করতাম আমি, যার ভিত্তিতে কিছু পারিশ্রমিক পেতাম। তারা মূলত বাংলাদেশি ছিল। তাদের ছেলে রাকিব সেখানকার এক নামকরা ভার্সিটিতে পড়াশোনা করত। সময়টা ভালোই কাটছিল, তবে তার কিছুদিন পর ভালো পড়াশোনার তাগিদে দেশ ছেড়ে রাকিবের মামাতো বোন এসেছিল এবং কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রহর যতই বাড়ছিল তাদের সম্পর্ক ততই গভীর হয়ে উঠছিল। তাদের আড়ালে আবডালে করা একের পর এক অবৈধ নোংরামিগুলো সবার চোখের দৃষ্টি কোণ এড়িয়ে গেলেও আমার চোখকে খুব একটা ফাঁকি দিতে সক্ষম হয়নি। বেশ কয়েকবার হাতে নাতে স্বয়ং আমি তাদের ধরেও ফেলেছিলাম, কিন্তু পরিশেষে তাদের আমি কিছুই করতে বা কাউকে বলতে পারিনি। আমি নিরুপায় ছিলাম, কারণ তারা আমাকে এরূপ ব্যাপারে সবার সম্মুখে মুখ থেকে কোনো কণ্ঠস্বর প্রকাশ করতে সম্পূর্ণ নিষেধ করেছেন। অন্যথায় আমায় কাজ থেকে বিতাড়িত করার তীব্র হুমকিও দিয়েছে। আর ওই মুহূর্তে আমার কাজের খুবই প্রয়োজন ছিল, না হলে বেশ একটা কষ্টসাধ্যের ব্যাপার হয়ে উঠতো আমার জন্য। তারা উভয়ই বারে যেত, ড্রিঙ্কস করত, রোজ তাদের নোংরামিগুলো নিজের চোখে দেখেও না দেখার অভিনয় হিসাবে নিজেকে তাদের সম্মুখে প্রতিনিয়ত সাব্যস্ত করতে হতো। একদিন বাড়িতে রাকিব ছাড়া কেউ ছিল না। আমি বাহিরে বাগানে কাজ করছিলাম। তখন রাকিবের মামাতো বোন রূপার এক বান্ধবী বাড়ির দরজার সম্মুখে সে কলিং বেল বাজানোর বেশ খানিক পর রাকিব এসে দরজা খুলে দেয়। মেয়েটি রূপার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে রাকিব নিজেকে খানিকটা ভাবাতে বিভোর হিসেবে নিজেকে চিহ্নিত করে। অতঃপর মুচকি হাসি দিয়ে রূপা না থাকা সত্ত্বেও মিথ্যা ছলনার আশ্রয় গ্রহণ করে রাকিব মেয়েটিকে ভেতরে আসতে বলে। অতএব মেয়েটি ভেতরে প্রবেশ করলে এদিক ওদিক বেশ কয়েকবার তাকিয়ে পৈশাচিক এক হাসি দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয় রাকিব। ব্যাপারটা প্রথমত আমার কাছে কিছুটা ঘটকা হিসাবে প্রমাণিত হলেও পরবর্তীতে তেমন একটা গুরুত্ব হিসাবে এই ব্যাপারে নিজের মাথাকে ভাবাতে বিভোর করিনি। মনোযোগ দিয়ে তীব্র রৌদ্রের ঘামের জর্জরিত হয়ে কাজ করছিলাম। আনুমানিক 25 মিনিট পর সেই মেয়েটির বিকট চিৎকারে আমি বেশ খানিকটা বিচলিত হয়ে পড়ি। অথবা মেয়েটি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেট অব্দি আসতেই রূপার সাথে তার তীব্র সংঘর্ষ হয়। অথবা মেয়েটি রূপাকে দেখা মাত্রই কান্নার মাত্রাটা আরো তীব্র করে চিৎকার করে বলল, Your cousin me. কথাটা বলার পরপরই কুয়েতি সেই নারী কান্না করতে করতে রূপাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বাড়ির গেটের বাইরে পা রাখা মাত্রই সম্ভবত মেয়েটি তার বাবাকে ফোন করে অশ্রুসিক্ত নয়নে কিছু বলতে গিয়েও ভাগ্যক্রমে পারেনি বলতে, কারণ তার আগেই মৃত্যু তাকে নিজের সম্পূর্ণ দখলে করে নিয়ে যায়। বড় আকারের গাড়ির তীব্র আঘাতে মেয়েটিকে নিমিষেই রাস্তার সাথে পিষে ফেলে চলে যায়। স্তব্ধ আমি। এমনটা কি করে পাক করতে পারলো সে? অবশ্য ওর মতো ছেলের কাছ থেকে আর কি বা আশা করা যায়। রূপা মেয়েটা যেন আজ বাকরুদ্ধ, মাথায় হাত দিয়ে অবাকের শীর্ষস্থানে অবস্থান করছে সে। অতঃপর দ্রুত সব কাজ ফেলে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই দেখছিলাম আমি রাকিব তার নিজ কাপড় চোপড় ঠিক করাতে ব্যস্ত। অতঃপর নিজেকে আর কোনো ক্রমেই সামলে নিতে পারছিলাম না। ছি, কিছু মানুষ কতই না জঘন্য হয়ে থাকে। অতএব প্রচণ্ড রাগান্বিত হয়ে রাকিবকে যখন ইচ্ছে মতো কোনো এক ভারী জিনিস দিয়ে একের পর এক আঘাত করছিলাম, তখন পেছন থেকে কারো তীব্র প্রহার আমাকে মুহূর্তে জ্ঞান শূন্য করতে বাধ্য করে। অতঃপর পরবর্তীতে যখন আমি নিজের জ্ঞান ফিরে পাই, তখন আমি নিজেকে রক্তাক্ত অবস্থায় জেলখানার ভেতরে পড়ে থাকতে দেখে খুবই হতভম্ব হয়ে পড়ছিলাম। চারিদিকটা যেন বেশ ঝাপসা লাগছিল আমার। কিছুই পারছিলাম না বুঝতে। আমি পরিশেষে জানতে সক্ষম হই আমি নাকি রোজি অর্থাৎ রূপার সে বান্ধবীকে করেছি। কারো মুখের কণ্ঠস্বর থেকে এরূপ কথা সত্যি সেই সময় আমাকে বোবা এক পাথরে রূপান্তরিত করতে বাধ্য করে। অতঃপর হলো না কোনো ক্রমেই শেষ রক্ষা আমার। কঠিন এক ষড়যন্ত্রের মুখ্য শিকার হিসেবে নির্দোষ হয়েও দাঁড়াতে হয় আদালতের সেই কাঠগড়ায়, যেখানে মূলত অপরাধীরা দাঁড়িয়ে থাকে। অতএব মিথ্যা সাক্ষী দেওয়া হয় আমার বিরুদ্ধে। রূপা যখন লোকজন ভর্তি আদালতে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দোষী হিসাবে আমায় সাব্যস্ত করে, তখন আমি নিজের উপর এরূপ মিথ্যা জঘন্য পাপের বোঝা আর না নিতে পেরে সমস্ত বাধাকে উপেক্ষা করে রূপাকে সেদিন সজোরে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলেছিলাম, তোর পেটের অবৈধ সন্তানের জন্য আজ তুই ওই কুলাঙ্গারকে বাঁচানোর জন্য আমায় এভাবে কঠোর ষড়যন্ত্রের শিকার হিসেবে চিহ্নিত করলি, তাই না? সেদিন নিজেকে নির্দোষী প্রমাণ করার বৃথা অনেক চেষ্টাই করেছিলাম। ভাগ্য কিছুটা সহায় ছিল বলেই সেদিন মৃত্যুর অর্থাৎ ফাঁসির কষ্টদায়ক হাত থেকে রেহাই পেলেও 15 বছরের সাজার কালো হাত থেকে বাঁচতে সক্ষম হয়নি। টেনে হিঁচড়ে আমায় নিয়ে যাওয়া হয়েছিল মরণ গুহা নামক সেই অন্ধকার কক্ষে, যেখানে বছরের পর বছর নিজ পরিবার সঙ্গে কোনো প্রকার যোগাযোগহীন থাকতে হয় আমাকে। এতটুকু বলেই থেমে যায় আমি। অতঃপর কিছুক্ষণ নিশ্চুপ থেকে দীর্ঘ একটা শ্বাস নিয়ে আবার রায়ের উদ্দেশ্যে আমি বললাম, সব কিছুর শেষে এখন আমি যেই শব্দগুলো তোমার নিকটে
প্রয়োগ করব সেগুলো গ্রহণ করে নিতে হয়তো তোমার অনেক কষ্ট হবে। নিশ্চিত হয়তোবা করবে না গ্রহণ, সেই ঘুরিয়ে ফিরিয়ে দিবে ফিরাইয়া আমায়, কারণ সেই রূপা নামক ঘৃণিত নারী ছিল স্বয়ং তোমার বড় বোন রূপা। শেষে আমার এরূপ কথা শুনে রায় যেন সম্পূর্ণ শিউরে ওঠে। হয়তো পারছে না বিশ্বাস করতে নিজের আপন বোনের সম্পর্কে এরূপ কোনো কথা শুনতে। নিশ্চুপ নিস্তব্ধতা বিরাজমান রায়ের মুখখানিতে, বলছে না কোনো কথা। চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে সক্ষম আমি, রায় এখন গভীর চিন্তায় মগ্ন। হস্তক্ষেপ করলাম না আমি, অপেক্ষায় রয়েছি রায়ের উত্তরের। অতএব অপেক্ষার প্রসারণ ঘটিয়ে রায় তার 5টা আঙ্গুল একত্রিত করে কোষে সজোরে 2টা থাপড় লাগিয়ে দিল এই আমায়, যাকে কিনা রায় ঠাঁই দিয়েছিল নিজের মনের গহীন ঘরে। বোকা মন আমার হয়তো এটা উপলব্ধি করতে হয়নি সক্ষম। রায়ও পরিশেষে করবে না বিশ্বাস এই আমাকে। পরিশেষে রায় যা বলল তা শুনে আমি বেশ খানিকটা থমকে যাই। রায় বলল, তাহলে এজন্যই তুমি ফুপা ফুপি এবং আমার বড় বোনের থেকে সবসময় নিজের দূরত্বটা বজায় রাখতে? রায়ের কথার উত্তরে হালকা মাথা নিচু করে আমি বললাম, হ্যাঁ। অতএব রায় বেশ খানিকটা স্বাভাবিক হয়ে আমায় বলল, থাপ্পড়টা কেন দিয়েছি জানো? এতদিন নিজের বুকে এরূপ তীব্র ব্যথার বিষ বহন করে নিশ্চুপ হয়ে থাকার জন্য। নিজের বড় বোনের প্রতি সন্দেহটা সেই দিনই আমার মনে তীব্র আকারে জমে উঠেছিল, যেদিন আড়ালে জানতে সক্ষম হই আমার এরূপ অ্যাক্সিডেন্টের প্রধান দায়ী স্বয়ং আমার নিজেরই আপন বোন। অতঃপর অবাক করে দিয়ে রায় আমাকে হঠাৎ জড়িয়ে ধরে খানিকটা সান্ত্বনামূলক এবং নরম সুরে বলল, যতদিন তুমি রয়েছো আমার পাশে ততদিন নেই কোনো তীব্র কষ্ট, যন্ত্রণা, বেদনা আমার মনে। রাত হয়েছে অনেক গভীর, ঘুমিয়ে পড়ো আজ। নতুন এক যুদ্ধ মাঠে নামবো মোরা কাল। অতি শীঘ্রই পাবে তারা অন্যায়ের প্রতিবাদ। অতঃপর রায় আমাকে নিজের সাথে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্রতিটি মুহূর্তে ধাপে ধাপে নানান পর্যায়ে পেয়েছো অনেক ব্যথা। এখন আর কোনো কষ্ট যন্ত্রণা পেতে দিব না তোমায়। ভয় নেই, আজ একা নাও তুমি, বিশ্বাসযোগ্য রয়েছে এক নারী। অতঃপর রাত বেশ গভীর হওয়ায় সেদিন আমরা উভয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য অজানা সব ব্যথা আমাকে কিছুতেই দিচ্ছিল না ঘুমাতে, কিন্তু সঙ্গে রয়েছে এক বিশ্বাসযোগ্য নারী, যার পবিত্র ঠোঁটের পরশে জমে থাকা কষ্টের বিকট পাহাড় নিমিষেই লন্ড ভণ্ডতে রূপ ধারণ করে ধুলোয় মিশে নিস্তেজ হয়ে গিয়ে প্রশান্তির এক অদ্ভুত শান্তি এসে ভরিয়ে দিয়েছিল এ বুকে জমা শত শত তীব্র কষ্টের খনিগুলো। পরের দিন সকাল এবং বিকেলটা বেশ ভালোই কাটছিল, তবে সন্ধ্যার দিকটা বেশ খানিকটা বিভ্রান্তির ভিতরে দিয়ে যাচ্ছিল। মাগরিবের আজান দিবে আর কিছুক্ষণ পর একাকী ছাদে থাকা গোলাপ গাছগুলো পাশেই দাঁড়িয়েছিলাম আমি। মনটা ছিল বিভোর রায়ের ভাবনায়, কিন্তু পরক্ষণে আমি বেশ বিচলিত হয়ে পড়ি কোনো এক অচেনা নাম্বার থেকে নিজ ফোনে আসা কয়েকটা লাইনের একটা মেসেজ দেখে। মেসেজটা আমাকে মুহূর্তেই বিভ্রান্তির শিকার হতে বাধ্য করে, কারণ মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, তোর কম বয়সী মেয়েটা কে যেরূপ কষ্টদায়ক যন্ত্রণা প্রদান করে মেরে ফেলেছিলাম, তার চেয়েও অধিক কষ্ট যন্ত্রণার শিকার বানিয়ে স্বয়ং তোর ওই চোখের সম্মুখে আমি তোর ওই পঙ্গু স্ত্রীকে করার পর হত্যা করে মনের ভিতরে তিলে তিলে করে জমে রাখা সব প্রতিশোধের তৃপ্তি মেটাবো। তোর জন্য আমার বাবা আত্মহত্যা করেছে, মা আজ লোকলজ্জা সমাজে মাথা উঁচু করে থাকতে পারে না, বাঁচতে পারে না, এমনকি নিঃশ্বাসও নিতেও তার আজ কষ্ট হয়। সেদিন ভুলিনি এখনো, যেদিন জনসম্মুখের সামনে আমায় উলঙ্গ করে পিটানো হয়েছিল। শীঘ্রই আবার সাক্ষাৎ হচ্ছে আমাদের। সারা শব্দহীন নিরিবিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে আমি। সেই নাম্বারে বহুবার কল দিয়েও পাইনি কোনো রেসপন্স, কারণ নাম্বারটা বন্ধ। মেসেজ করার পরপরই সিম বন্ধ করে রাখাটাই স্বাভাবিক। মাগরিবের আজান দিচ্ছে, না এখন আর কিছুতেই ভাবা যাবে না। অতঃপর ছাদ থেকে নিচে চলে আসলাম। মাগরিবের নামাজের পর আবার ছাদে এসে ভাবাতে পরিপূর্ণ হয়ে গেলাম। আমি নিশ্চিত মেসেজটা সেই পাপিষ্ট ছেলেটি পাঠিয়েছে, কিন্তু আশ্চর্য, যার আর 5 দিন পর ফাঁসির কার্যক্রম হবে, সে কি করে বা এরূপ মেসেজ পাঠিয়েছে? সে কি করে বা এরূপ মেসেজ পাঠিয়ে আমাকে চিন্তা দুশ্চিন্তার শিকার হিসাবে বিবেচিত করতে চাইবে? হঠাৎ ফোনটা বেজে উঠল আমার। একজন পুলিশ অফিসার ফোন দিয়েছেন। অতঃপর দ্রুত ফোন রিসিভ করে জানতে পারলাম রাহাত নামের ছেলেটা, অর্থাৎ যে আমার নিষ্পাপ মেয়েটিকে করেছে মৃত্যুর কুয়ায় ফেলে দিয়েছে,
সেই পাপিষ্ট ছেলেটি কোনো এক পুলিশের সাহায্যে জেল থেকে পালাতে সক্ষম হয়। অত্যন্ত পরিশ্রমের ভিত্তিতে তারা সেই বেঈমান পুলিশটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে তার। নাম শুনে যা উপলব্ধি করলাম আমি, এটা হয়তো সাদিয়ার দ্বিতীয় স্বামী হবে। পরিশেষে আমি যখন তাকে মেসেজের বিষয়টা বললাম, তখন তিনি আমায় আজ বেশ সতর্কতার সাথে থাকতে বললেই ফোনটা কেটে দেন। তবুও কেন যেন আজ দুশ্চিন্তামুক্ত হতে পারছি না আমি। সব দিক দিয়েই দুশ্চিন্তাগুলো তাদের নিত্যদিনের ভোগবিলাস হিসেবে আমাকে চিড়ে চিড়ে খাচ্ছে। রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর কিছুক্ষণ আগে রায়কে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। আজ চারপাশটা যেন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আমার। অতপর গভীর রাত্রে আমার তীব্র নিদ্রা গেল ভাঙিয়া। হাত পা মুখ সবকিছুই বাঁধা আমার। পরে রয়েছি ফ্লোরে এবং সামনে দাঁড়িয়ে রয়েছে রাহাত নামের এক জানোয়ার। মুখে তার পৈশাচিক হাসি। মাঝরাতে রায়ের চিৎকারের শব্দে বাসার সবারই নিদ্রা যায় উড়িয়া। ভিড় জমিয়াছে দরজার বাহিরে। অনাবরত তীব্র আকারে শক্তি প্রয়োগ করে দরজা ধাক্কাচ্ছে তারা, উদ্দেশ্য ভেঙে ফেলা। কিন্তু মনে হয় না তারা এরূপ শক্ত মজবুত দরজা আদৌ কি এত সহজে পারবে ভাঙতে। আর ভেঙে ফেললেও হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রুমের ভেতরে কি করেই বা আসলো সে। হয়তো বেলকনিতে থেকে, নতুবা ছাদের দরজা থেকে, কারণ ছাদের দরজাটা আজ খোলাই ছিল। করুণ পরিস্থিতির সম্মুখে রয়েছে আমি। শার্টের কুচিগুলো উপরে তুলে তাচ্ছিল্যের হাসিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রায়ের দিকে। গড়াগড়ি ছটফট করছি ফ্লোরে, তবুও পারছি না আমি এই শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। মনে মনে করছি প্রার্থনা তার নিকট, যিনি একমাত্র আমাকে এরূপ পরিস্থিতি থেকে মুক্ত করতে পারেন। অতএব রাহাত যখন রায়কে স্পর্শ করতে যাবে, তখন কিছু একটা ভেবে যেন সে থেমে যায়। আমার দিকে বেশ কয়েকবার তাকিয়ে তাচ্ছিল্যের হাসি প্রদান করে। পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে মুহূর্তে শিশিতে থাকা পানি জাতীয় কিছু একটা রায়ের দু চোখের দিকে ছুঁড়ে মেরে অট্ট হাসিতে উৎফুল্ল হয়ে ওঠে। পানি জাতীয় জিনিসটা যখন রায়ের চোখে গভীরে প্রবেশ করে ফেলেছিল, তখন রায়ের চোখ থেকে টপ টপ করে ক্ষরণ হচ্ছিল। নিমিষেই রায়ের তীব্র যন্ত্রণার আর্তনাদ আমাকে কষ্টের তীব্র দহনে লাভায় ফেলে দিয়েছিল। ছটফটানি বেড়ে গিয়েছিল আমার। শক্ত বাঁধনটা ধীরে ধীরে হালকা সহজতর হয়ে উঠছিল। অতএব রাহাত যখন নিন্দানীয় দৃষ্টিতে রায়ের দিকে নিজের কালো হাত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে পুলিশ ভেতরে চলে আসে এবং রাহাত ভয়ে পালানোর বৃথা প্রচেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে গুলি করে এনকাউন্টার করা হয়। পরিশেষে আমি বাঁধনমুক্ত হলাম এবং জ্ঞানহীন রায়কে দ্রুত অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে নিয়ে আসলাম। অবস্থা বেশ গুরুতর। ডাক্তার সর্বপ্রথমেই বলে দিয়েছেন এ কথা। অপারেশনের পর ডাক্তার যখন নিজ মুখখানি গোমরা করে বললেন রায় তার দু চোখ দিয়ে দেখার সক্ষমতা চিরকালের জন্য হারিয়ে ফেলেছে, তখন আমার হৃদয়টা সর্বোচ্চ পরিমাণে তীব্র ধাক্কায় ভেঙে গুড়ি গুড়ি হয়ে গিয়েছিল। এটা ভেবে একটা মেয়ে আর কতই বা এরূপ তীব্র যন্ত্রণার শিকার হিসেবে গণ্য হবে সার্বক্ষণিক। সত্যি বলতে সব কিছুই আমার জন্য হয়েছে। এমনটা কেন হলো খোদা? আমি তো চাইনি এমনটা। বেঁচে থাকার ইচ্ছেগুলোতে সেই কবেই অন্ধকার মাটির কবরে সমাহিত হয়েছে। খুব ইচ্ছে করে মরে যেতে, কিন্তু সৃষ্টিকর্তা আমায় মৃত্যু প্রদান করেন না। মন বারবার চাইলেও করতে পারি না আত্মহত্যা। সব দিক দিয়েই অদৃশ্য এক শিকলে বাধা। আমি পারি না মুক্ত হতে, উড়ে যেতে বহুদূরে। 25 দিন পর রায়কে হাসপাতাল থেকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। রায়ের দিকে তাকালেই কেন যেন প্রতিটা মুহূর্তে মৃত্যুর আমায় ক্ষণে ক্ষণে ডাকে। পারছি না আর সহ্য করতে, তীব্র ব্যথার নদীতে আর সাঁতার কাটতে। ডুবিয়ে দাও হে প্রভু, নিয়ে যাও ওপারে। 2 মাস পর আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গভীর রাত্রে নির্ঘুম নিশ্চুপ কোলে মাথা রেখে শুয়ে আছে রাই। মনে অনেক ব্যথা তার, তবুও মুখে হাসি রেখে বলল আমায়, চলো না আজ এই গভীর রাতে আকাশ থেকে পড়ন্ত বৃষ্টিতে দুজন মিলে মন খুলে ভিজি। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি প্রকাশ করলাম আমি। কেন জানি আজ আমারও খুব ইচ্ছে করছে এই গভীর রাত্রে বৃষ্টিতে ভিজতে। অতপর রায়কে কোলে করে নিয়ে আসলাম ছাদে। সুগন্ধি মাখা একখান ফুল রায়ের কানের দিকটায় গুজে দিলাম আমি। কিছুটা লজ্জায় মুখ লোকালো বুকে। আহা, কি প্রশান্তি বয়ে চলছে মনে। স্বামীর কোলে থাকা অবস্থায় 2 হাত মিললে রায় উপলব্ধি করছে এই মুহূর্তে বুকে লুকাইত শত শত কষ্টের তীব্র গরম খোয়াগুলো এই বৃষ্টি ভেজা রাত্রে আজ যেন সব ঠান্ডাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মনের দুঃখের কালো কুসকুসে আকাশটা আজ সাদা ফকফকা। রায়কে আজ খুব খুশি দেখাচ্ছে। তার হাসিটা কিন্তু দারুণ। নাই বা আর দিলাম তাহার রূপের বর্ণনা।
পরের দিন সকাল সকাল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় এসে বসার সাথে সাথে হঠাৎ ঝাপটি মেরে জড়িয়ে ধরল রাই। নিমিষেই শার্টটা চোখের অশ্রুতে ভিজে গেল আমার। কিছুটা আশ্চর্য হয়ে বললাম আমি, কি হয়েছে রাই, কেন কাঁদছো তুমি এভাবে? কথার উত্তরে রাই বলল না কিছু, নিশ্চুপ হয়ে কাঁদছে এখনো। অতঃপর আবার জিজ্ঞাসা করলে রাই এবার নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল আমায়, আমার কেন যেন বেশ ভয় হচ্ছে আজকাল। রোজ স্বপ্নে এক সুন্দরী অল্প বয়সী বালিকা এসে ডাকে আমায়, মিষ্টি সুরে বলে, চলে এসো আমার কাছে, মায়ের ভূষণ ছেড়ে। জানো শাহরিয়ার, যতই কষ্ট হোক না কেন আমার, তবুও আমি তোমার সাথে বাঁচতে চাই, থাকতে চাই, কোথাও যেতে চাই না আমি। তুমিহীনা আমি যে অচল। কোথায় যাবে তুমি? আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। হয়তো দেখছো দুঃস্বপ্ন, ভুলে যাও, করোনা পাগলা মেয়ে রূপ, আমি সর্বদা আছি তোমারই। হেই দর্শক, কবি কবি ভাব চলে আসছে না একটা? অতপর বহু বাধাকে পরাজিত করে রায়কে শান্ত করাতে সক্ষম হলাম আমি। সকাল 11টার দিকে শপিং মল থেকে রায়ের জন্য সবুজ রঙের একটি শাড়ি কিনে বাসায় ফিরছিলাম। আজ দুটি কারণে আমি ভীষণ খুশি। প্রথমত, আজ রায়কে নিজের পছন্দ মতো সাজিয়ে দিয়ে বলবো খুব শীঘ্রই তোমাকে বিদেশে নিয়ে গিয়ে চোখের চিকিৎসা করাবো। এবং দ্বিতীয়ত, আজ ঘর ভর্তি সবার সম্মুখে উচ্চ প্রমাণের ভিত্তিতে উন্মোচন করব 2 পাপিষ্টের পশুরূপখানি। বাসায় ফিরছিলাম হাসি মুখ নিয়ে, কিন্তু কখনো ভাবিনি হাসি মুখখানি আমার কয়েক নিমিষেই গোমরা হয়ে যাবে। বাড়ির আশেপাশের লোকজনের ভিড়াভিড়ি, ভেতরে প্রবেশ করতেই থমকে গেলাম আমি। আশ্চর্য, পুলিশ কেন ভেতরে? অতবার আরেকটু ভেতরে যেতেই হাঁটু ভেঙে বসে পড়লাম ফ্লোরে। পরে গেল হাত থেকে শপিং ব্যাগটি, বুকটা কেঁপে উঠলো, সারা শরীরে ঝিমঝিম ছমছম করছে, শিউরে উঠছে। বুকের ভেতরে কষ্টের দহনগুলো ধীরে ধীরে সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে। এ কি দেখলাম আমি? এটা তো কোনো ক্রমেই চাইনি আমি। তাহলে সৃষ্টিকর্তা কেন করলো এমনটা? আমার মতো এক আঘাতপ্রাপ্তকে আরও আঘাত প্রদান করে কেন? আমার থেকে কেড়ে নেওয়া হলো বেঁচে থাকার শেষ অবলম্বন, আমার রায়কে। কি আমার অপরাধ? কেন এমন হয় আমার সাথে? শীতল লাশটি, তার মাখা মুখখানি, চোখ দুটো বন্ধ, মুখে কষ্টের ছাপ, বুকে হয়তো অনেক ব্যথা। একে সর্বনাশ হলো আমার। রায়ের বিবস্ত্র লাশটি ঘিরে আনাগোনা অনেক মানুষের কান্নার, বুক ফাটা তীব্র চিৎকার, তীব্র বিকট আওয়াজে আমি বললাম, কি করে হলো এমনটা? উত্তরে রায়ের বাবা কাঁদতে কাঁদতে বললেন, কে যেন ছাদ থেকে তীব্র ধাক্কার প্রহরে ফেলে দিয়েছে রায়কে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে দম ছেড়ে দেয় আমার মেয়েটা, না বলে নীরবে চুপচাপ চলে যায় সবাইকে ছেড়ে, উড়াল মেরে অন্য দুনিয়ায়। কথাগুলো বলার পরপরই আবার কান্নায় ভেঙে পড়েন তিনি। অজস্র চোখের জল আজ বেয়ে বেয়ে পড়ছে ওনার চোখখানি দিয়ে। নিস্তব্ধ আমি পারতেছি না তীব্র কষ্টের প্রহার থেকে নিজেকে আর রক্ষা করতে। দৌড়ে গিয়ে বসে পড়লাম মৃত লাশটির সম্মুখে। অশ্রুসিক্ত নয়নজোড়া বন্ধ করে পরম আদরে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে ভেঙে পড়লাম কান্নায়। পারছি না মেনে নিতে এত বড় এক বাস্তবকে। চিৎকার করে ডাকছি আমি, হে মাওলা, এ কিরূপ বিচার তোমার? কি ছিল অপরাধ আমার? কেন কেড়ে নেওয়া হলো আমার এই বুকের গহীন ঘরে সার্বক্ষণিক অবস্থিত পবিত্র এক নারীকে? কেন এত কষ্ট যন্ত্রণা আমার জীবনে? বাঁচতে চাই না আর, নিতে চাই না নিঃশ্বাস, থাকতে চাই না আর কোনো ক্রমেই মিছে মায়ার এ দুনিয়ায়। বন্ধ করা হোক দরজা, আদেশ করা হোক মৃত্যুকে, চাই না আর বাঁচতে। নিয়ে যাও প্রভু আজ তোমার নিকটে, দেওয়া হোক একই সাথে দুজনার কবর। ভাইয়া ভাবি ছুটে এসেছেন নিকটে, বৃথায় আমাকে সামলানোর চেষ্টা করছেন তারা। অথবা কাঁধে হাত রেখে আইনের পোশাক পরিহিত একজন আমাকে বলল, কেঁদো না আর ভাই, নিয়ে যেতে দাও এই মৃত লাশটি, তদন্ত করা হবে তাই। হুঙ্কার দিয়ে উঠেছিলাম আমি, চেপে ধরলাম পুলিশটির কলার, কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, কেন নিয়ে যাবেন রায়কে? সে তো যায়নি মারা। হাস্যকর, আমায় একা রেখে মরতে পারে না রাই। এখনো তো কত কাল, কত শত পথ চলা বাকি আমাদের। হঠাৎ পাশের বাসার ভাবি দৌড়ে এসে চিৎকার করে বললেন, আমি দেখেছি পাশের ছাদ থেকে কে ধাক্কা দিয়েছিল রায়কে। মুহূর্তেই সবার চোখের দৃষ্টিকোণ কেড়ে নেয় তিনি। অতএব আবার বললেন, স্বামীর সাথে অভিমান করে চলে এসেছিলাম ছাদে, মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিলাম ছাদের একপাশে। হঠাৎ দেখিলাম আমি এক পাহীন অন্ধ রায়কে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয় ছাদে। হাসি মুখে কিছু কথা বলেই ধাক্কা দিয়ে ফেলে দেয় স্বয়ং তারই নিজের রক্তের, যাকে বলে আপন বোন রূপা এবং তার স্বামী। পাশের বাড়ির ভাবির এরূপ কথা শুনে সবার মাথায় যেন একের পর এক আকাশ ভেঙে পড়ছে। সাথে সাথে চিৎকার করে উঠল রূপা এবং বলল, এসব মিথ্যে,
ফাঁসাতে চাইছে তিনি আমায়। কেনই বা এরূপ করব আমি স্বয়ং নিজেরই বোনের সাথে? অতঃপর সন্দেহের মুখ্য তীর গিয়ে বেদ করলো রূপার বুকখানি। জেরা করা হয় তাকে, সত্য পারেনি লুকাতে, প্রকাশ হয়ে যায় তার সমস্ত কুকর্ম। স্বীকার করে নিয়ে বসে পড়ল ফ্লোরে। বোনের সম্পদগুলো আত্মসাৎ করাই ছিল মূলত রূপার একমাত্র লক্ষ্য। তাই তো লোভের বশীকরণের শিকার হয়ে যায় রূপা। সঙ্গে সঙ্গে রূপা নামক এক পাপিষ্ট মেয়ের গলা চেপে ধরলাম আমি। বৃথা চেষ্টাই করছে ছাড়ানোর। ঠাস করে শরীরে সমস্ত শক্তি প্রদান করে থাপ্পড় দিয়ে আমি বললাম, তোর কি এমন ক্ষতি করেছিলাম এই আমি? কেন তুই প্রতিবার আমার সুখগুলোকে দুঃখের তীব্র কষ্টের সাগরে ভাসিয়ে দিতে সাহায্য করিস? শুধুমাত্র তোর মিথ্যা সাক্ষ্যের জন্য আমায় কুয়েতে বিনা দোষে 15 বছর জেল খাটতে হয়েছিল। তোর জন্য আমি বেঁচে থাকার সব ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু রায়ের সাথে পবিত্র সম্পর্কে লিপ্ত হওয়ার পর থেকেই তিল তিল করে আবার বেঁচে থাকার সব ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ফিরে পেয়েছিলাম। কিন্তু আজ সব কিছুই শেষ হয়ে গেল আমার। বাঁচতে দিলি না একটু সুখময় জীবন নিয়ে। আচ্ছা, তুই কি সত্যি একজন নারী? আমার মতে একজন নারী এরূপ জঘন্য হতে পারে না। পাশে ভয়ে কুটুমুটু হয়ে দাঁড়িয়ে রয়েছে রূপার স্বামী অর্থাৎ রাকিব। তীব্র ব্যথার নগর থেকে সৃষ্ট রাগ নিয়ে সজোরে রাকিবের বুকের মধ্যে স্থানে পা দিয়ে আঘাত করলাম আমি। ঠাস করে ব্যথার আর্তনাদে লুটিয়ে পড়ল ফ্লোরে। অতঃপর সেদিন অনেক লাঞ্ছনা অপমান হেনস্থা করার পর টেনে হিসড়ে থানায় নিয়ে যাওয়া হয় দুই পাপিষ্টকে। আজ 21টা দিন আমি রায়হীন তীব্র ব্যথার যন্ত্রণা বুকে ধারণ করে নিয়েই রাতের পর রাত কাটিয়েছি। প্রতিটা রাত ছিল আমার জন্য তিমির রাত্র। এমন কোনো দিন ছিল না যে আমি গভীর রাত্রে অন্ধকার পথ অতিক্রম করে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে রায়ের কবরের সম্মুখে গিয়ে কান্না করিনি। রায়হীন বেঁচে থাকাটা হচ্ছে আমার জন্য খুবই কষ্টময় ব্যাপার সেপার, যার জন্য কয়েকবার আত্মহত্যার মতো জঘন্য কাজ করার প্রচেষ্টা করতেও পিছুপা হতে দ্বিধাবোধ করিনি। 1 মাস 8 দিন পর জেলের ভিতরে রূপা এবং রাকিব নামে দুই পাপিষ্ঠের মৃত্যু সংবাদ এসে পৌঁছে আমার নিকটে। অতঃপর সেদিন গভীর রাত্রে রায়ের কবরের সম্মুখে দাঁড়িয়ে প্রথমবারের মতো কাদার বদলে মন খুলে প্রচুর হেসেছি। কারণ স্বয়ং আমি কয়েকজন আইনের পোশাক পরিধানে থাকা কিছু লোককে টাকার গন্ধে মাতাল হিসেবে সাব্যস্ত করে রূপা এবং রাকিব উভয়ের খাবারের সাথেই এমন এক সাপের মিশিয়েছি যা আহার করার সাথে সাথেই দ্রুতই কণ্ঠস্বর বন্ধ হয়ে আসবে, যন্ত্রণায় ছটফট করবে, প্রচুর রক্তক্ষরণ হবে, পিপাসিত তৃষ্ণার্ত অনুভব করবে। অতঃপর পাশে থাকা গ্লাস ভর্তি পানিটা দ্রুতই পান করিবে। তবুও যন্ত্রণা কমবে না তাদের, বরং দ্বিগুণ আকারে তা অনবরত বাড়বে। কারণ তারা যেটা পানি হিসাবে পান করেছিল সেটা আসলে একটা পদার্থ ছিল, যেটা খেলে যন্ত্রণা ধীরে ধীরে বাড়বে, রক্ত চলাচল বন্ধ হয়ে আসবে, দেহ শীতলে পরিণত হবে, পরিশেষে অত্যন্ত কষ্ট যন্ত্রণাদায়ক মৃত্যু করবে। ঠিক এমনটাই হয়েছে, যার ফলস্বরূপ আজ আমার হাসির কারণ। অতএব সময়ের তীব্র গতিতে প্রায় অনেকটা বছর কেটে গেল। শ্বশুর শাশুড়ি মারা গেছেন সেই কবেই। মৃত্যুর আগে তারা নিজেদের সমস্ত বিশাল ধন সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। তাদের মৃত্যুর পরপরই আমি ভাইদের সাথে থাকতে আরম্ভ করি। দুপুরে পথ শিশুদের পেট ভরে খাইয়ে রায়ের কবরের উদ্দেশ্যে গমন আরম্ভ করলাম। গতকাল অসুস্থ ছিলাম, তাই যেতে পারিনি। মনটা উতলা হয়ে রয়েছে তাহার জন্য। অতঃপর রায়ের কবরের নিকট এসে উপস্থিত হলাম। মিষ্টি এক সুগন্ধি এসে প্রশান্তিতে ভরিয়ে দিল মনটা। আগে এমন সুগন্ধি অনুভব করিনি কখনো। আশপাশটা ছমছম করছে, কেন যেন মনে হচ্ছে রায় আমার আশেপাশে রয়েছে, ডাকছে আমায় তাহার নিকট। অতঃপর আজ আর বেশিক্ষণ থাকতে পারলাম না। রায়ের কবরের নিকটে চলে আসলাম বাড়িতে। রাতে রায়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। জানি না কেন আজ খুব তাড়াতাড়ি ঘুম আমায় নিজের দখলে নিয়ে গেল। সবুজ শাড়ি পরিধানে দাঁড়িয়ে রয়েছে রায়, সুরেলা কণ্ঠে ডাকছে আমায়, চলে এসো এই মায়ার ভুবন ছেড়ে। পাশেই আমার ফুলের মতো মেয়েটা দাঁড়িয়েছিল, সেও একই কথা বলছে আমায়। হঠাৎ শ্বাসরুদ্ধকর অনুভব করলাম আমি। নিমিষেই ঘুম ভেঙে যায় আমার। গলা চেপে ধরেছে কেউ একজন। ডিম লাইটের হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভাইয়ার চেহারাখানি। অতঃপর বহু বাধার সম্মুখীন হয়ে ভাইয়ের কাছ থেকে কিছুটা দূরে চলে গিয়ে বললাম, এসব কি করছো ভাইয়া? হঠাৎ লুটিয়ে পড়লাম ফ্লোরে। স্বয়ং নিজের আপন ভাইয়ের তীব্র প্রহরে ফ্লোরটা মাখামাখি, রক্ত চলাচল ধীরে ধীরে চিরস্তরে বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রমে বারবার আমায় ইঙ্গিত করছে সময় ফুরিয়ে এসেছে। আমার দেহখানি তীব্র শীতলে পরিণত হচ্ছে। অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করলাম ভাইকে,
কেন করলে এমন? উত্তরে ভাই আমার বলল, ক্ষমা করিস, তোকে না মারলে তোর শ্বশুরবাড়ির বিশাল ধন সম্পত্তিগুলো কখনোই নিজের করে আমি পাবো না। জোরে এক নিঃশ্বাস ছেড়ে আমি ফিসফিস করে বললাম, তুচ্ছ এক সামান্য ধন সম্পত্তির জন্য নিজের আপন রক্তের ভাইকে আজ এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলে? ভুল ছিলাম আমি তোমাকে এতটা আপন ভেবে, যেখানে তুমি আপন হওয়ার যোগ্যই ছিলে না। চলে এসেছে সেই সুগন্ধি মাখা মিষ্টি ঘ্রাণটা। কেউ একজন ডাকছে আমায় তাহার নিকটে। যাচ্ছি চলে সবাইকে ছেড়ে। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, গল্পটি তৈরি করলাম, জানি না কেমন লাগছে আপনাদের কাছে। তো আই হোপ গল্পটা আপনাদের কাছে ভালো লাগছে। তো গল্পটার শেষে এত কষ্টের একটা মুহূর্ত ভাই, বিশ্বাস করেন আমি নিজেই, আমার নিজেরই কান্না চলে আসছে। আমি হয়তো বা ভালোভাবে বলতে পারি না, যার জন্য আমি অত্যন্ত দুঃখিত। ঠিক আছে, আমি ভালোভাবে বলতে পারি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভালো লাগছে আশা করি।